আরিয়া নিজের রুমে বসে বসে নিজে নিজে কথা বলছে। কেন করলেন এমন ভাইয়া? আপনি তো আমায় খুব ভালোবাসেন, তাই না? তাহলে এটা কিভাবে পারলেন? নাকি আমায় ভালোবাসেনই না? আমি নিজেই ধরে নিয়েছি ভালোবাসেন। আজ 4টা দিন ধরে বাসায় আসেননি। কেন আসেননি সেটা তো আজ নিজের চোখেই দেখে আসলাম, অথচ আজ এসেও আমাকে একটি বার ডাকলেন না, দেখেও ইগনোর করলেন। কেন ভাইয়া, কেন? আমায় আপনি ধোঁকা দিলেন কেন? নাকি শুধু আমাকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চেয়েছেন? আর ওই মেয়েটাকে সত্যি ভালোবাসেন, তাই না? আপনি তো আমায় বলেছিলেন যাই হয়ে যাক আমাকে আপনি নিজের কাছেই রাখবেন, অথচ ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। ভালো, আমিও আর আপনার সাথে কথা বলবো না, আর কখনো আপনাকে নিয়ে ভাববো না, কখনো না। আরিয়া নিজের রুমে বসে নিজে নিজে কথা বলছে। দরজায় কড়া আঘাতের আওয়াজ পেয়ে চোখের জল মুছে ভাবলো, এখন আবার কে আসলো? চাচা তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, নাকি সামিরা এসেছে? হবে হয়তো কোনো দরকারে। ভেবে দরজা খুলে কিছু বলতে যাবে, তার আগে অপ্রত্যাশিত মানুষটিকে দেখে বিরক্তি নিয়ে সাথে সাথে দরজা আটকাতে চায়, কিন্তু আফরান বাতাসের গতিতে ভেতরে ঢুকে দরজা আটকে নেয়। আরিয়া একটু তেজ নিয়ে বলল, প্রবলেম কি আপনার? সেটাই জিজ্ঞেস করছি, প্রবলেম কি তোমার? আরিয়া বিদ্রোহ হেসে বলল, আমার আবার প্রবলেম? দেখো, মাথা গরম করো না বলে দিলাম। সোজাসুজি বলো কি হয়েছে। আশ্চর্য! আপনি আমায় প্রশ্ন করার কে, হ্যাঁ? রুম থেকে বের হয়ে যান এক্ষুনি। কথাটা কর্ণপাত হতেই আফরান আরিয়ার গালে সজোরে চর বসায়। আরিয়ার শরীরে তীব্র ঘৃণা প্রকাশ করে চেঁচিয়ে বলল, পারবেন তো শুধু এটাই করতে, আর কি করবেন? আপনার কাজই তো এটা, তাই না? মেরে ফেলুন আমায়, বেঁচে থাকার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। আফরানের রাগের সীমা ছাড়ায়। আরিয়ার চুলের মুঠি ধরে এক হাতে ঠোঁট বরাবর দুগাল চেপে ধরে বলতে লাগলো, সমস্যা কি তোর? আমায় শান্তিতে থাকতে দিবি না একটু? ভালোভাবে বলেছিলাম কি হয়েছে বলতে, না বলে উল্টো ভাব নিচ্ছিস। একদম মেরে বালি চাপা দিয়ে দিব বলে দিলাম। মেরে ফেলুন না, একদম মেরে ফেলুন। বললাম তো মেরে দিতে, নিষেধ করিনি তো? আফরান এবার ধাক্কা মেরে আরিয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে কষিয়ে দুগালে দুটো করে 4টা থাপ্পড় বসায় একের পর এক। টাল সামলাতে না পেরে আরিয়া ফ্লোরে পড়ে গিয়ে ঠোঁটে কিছু অংশ কেটে রক্ত প্রকাশ পেয়েছে আরিয়ার। মুখের উপর তর্ক করছিস আবার? শোন, আমি শান্তিতে না থাকতে পারলে তোকেও শান্তিতে থাকতে দেব না, বুঝলি? বাড়াবাড়ি করলে এমনভাবে মারব যতটা তোর কল্পনার বাইরে, বুঝেছিস? আরিয়া নিজের অপারগতা প্রকাশ না করে স্ট্রং হয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, কেন, কেন বলুন তো? আমি কি আপনার চাকরানি, নাকি দাসী, নাকি মেয়ে লোভী পুরুষ আপনি? সুন্দরী মেয়ে দেখলেই নিজেকে আর সামলে রাখতে পারেন না? টেলমি, আমাকে বলুন। আমি পৃথিবী থেকে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে আপনার সামনে প্রেজেন্ট করব। তাদেরকে দিয়ে আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে নিশ্চয়ই। আপনার ধৈর্যর বাঁধ ভাঙে, চোখগুলোতে যেন লাল রং ঢেলে দেওয়া হয়েছে, হাত দুটো মুঠোবদ্ধ হয়ে আসে, কপালের রগগুলো দুল খাচ্ছে, ওঠানামা করছে, শার্টের উপরের বোতাম দুটো খোলা, নিঃশ্বাসটা ঘন ঘন পড়ছে। এই বুঝি সব শেষ করে দেবে? ঝংকার তুলে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, সব ছিন্ন ভিন্ন করে দেবে। আফরানের অবস্থা দেখে আরে এবার নিজেই ভয়ে কাঁপতে থাকে। আফরানের রক্তিম চোখ জোড়া হয়তো গরমের তাপ সহ্য করতে না পেরে দুফোঁটা জল করায়। আফরান কী করবে নিজেও বুঝতে পারছে না। এই মুহূর্তে তার নিশ্চয়ই এই মেয়েকে মেরে দেওয়া উচিত। হ্যাঁ, এই মেয়েকেই মেরে দেওয়া উচিত, কিন্তু কিন্তু তার নির্লজ্জ বেহায়া মনের জন্য সেটা করতে পারবে না। এটা ভেবেই পাশের দেয়ালটায় সব শক্তি দিয়ে সজোরে আঘাত করে বসে মুষ্টিবদ্ধ হাতটি। সঙ্গে সঙ্গে আফরানের হাত ফেটে প্রবাহিত রক্তের ন্যায় গড়িয়ে রক্ত বের হতে থাকে। দেয়ালের আওয়াজে আরিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়, শরীর কাঁপছে আরিয়ার ভীষণভাবে। দেয়ালের শব্দে হয়তো বাড়ির অনেকেরই ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে হঠাৎ আওয়াজ কারো বোধগম্য হলো না। কি হয়েছে? আফরান দেয়ালে হাত মেরে সেখানে হাত থেকে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আরিয়ার চেহারাটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সাদা
টাইলেস দেয়াল বেয়ে আপনার হাত বরাবর নিচে রক্ত গড়াচ্ছে। আপনার চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। আরে একটু সাহস নিয়ে চোখ খুলে তাকিয়ে আপনার এই অবস্থা থেকে বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আপনার হাত ছুঁতে চায়, কিন্তু আপনার ডান হাতের 5 আঙ্গুল দাঁড় করিয়ে বলে ওঠে, একদম টাচ করবি না আমায় তুই। আরে আপনার ধমকে কেঁপে ওঠে। আর কখনো আমার সামনে আসবি না তুই। বলে আফরান লালচে বর্ণের এই রাগ নিয়ে হনহনিয়ে রুম ছাড়ে, একটিবারের জন্য পেছনে তাকায়নি। আরিয়া জায়গায় বসে কাঁদতে থাকে। পাশে আফরানের হাত থেকে ঝরে যাওয়া রক্তে স্পর্শ করে চোখের জল ফেলে। আমি ভাইয়াকে কষ্ট দিয়েছি খুব, তাই না? ঠিক আছে, আমারও তো কষ্ট পাওয়া উচিত। আজ খুব কথা শুনিয়েছি না ভাইয়াকে? আমার কারণে ভাইয়া নিজেকে নিজে আঘাত করতে হলো, তাই না? ঠিক আছে। আরিয়া নিজের সাথে নিজে কর্কশ কণ্ঠে কথাগুলো বলে চোখের জল মুছে দাঁড়িয়ে চারদিকে একবার তাকিয়ে 2 কদম হেঁটে ডর থেকে নেল কাটার নিয়ে ছোট ছুরিখানা নিয়ে নিজের হাতে নিজে 1 2 3টে দাগ কাটে, চোখ বন্ধ করে। ফোঁটা ফোঁটা রক্ত হাত টপকে পড়ে ফ্লোরে। আরিয়ার মাথা ঘুরছে, হাত পা ঝিমোচ্ছে, এখনই বোধহয় পড়ে যাবে। কোনো রকম ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয় মাথার ওপর, কাটা জায়গাটার দিকে তাকিয়ে একটা শান্তির হাসি দেয়। আমি এটারই যোগ্য। হ্যাঁ, ভাইয়া তো আমায় ধোকা দেয়নি, কারণ উনি তো কখনো আমায় ভালোবাসি বলেনি। তবে ধোকা কিভাবে দেবেন? তবে আমি রাগের মাথায় ওসব খারাপ বাক্য উচ্চারণ কেন করলাম? আমার দোষ, সবটা তো আমারই দোষ। চোখ বন্ধ করে দাঁড়িয়ে ভিজছে আরিয়া। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ওয়াশরুমে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে আরিয়া বলল, যে যাও, চলে যাও, আমার লেট হবে বলে আবারও আরিয়া হাসি দেয়। আরিয়া দুলছে, মাথাটা কেমন যেন করছে, কিন্তু বারবার দরজায় আওয়াজ করে বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল। আরিয়ার চোখ বন্ধ হয়ে আসছে বারবার, একটু মাতাল মাতাল লাগছে। আসলে মাতাল নয়, মাথা বারবার ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, শরীর দুর্বলতায় দুলছে। আরিয়া চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু সব ঝাপসা। বললাম তো লেট হবে, যাও এখান থেকে। বলে দরজাটা আবার লাগাতে যায়, কিন্তু তার আগে আরিয়া খেয়াল করে সে হাওয়ায় ভাসছে। কে আপনি? ছাড়ুন বলছি আমাকে, একদম ছোবেন না, আমি খুব খারাপ জানেন, ছাড়ুন আমায়। একদম চুপ। বেশি পণ্ডিতি করতে কে বলেছে? এখন তো দেখছি তোমারও সাইকোলজি প্রবলেম আছে। আরিয়া চোখ কষলে দেখার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট দেখেনি। তবে কণ্ঠ শুনে বোঝার বাকি নেই যে এটা মিস্টার মাফিয়া ছাড়া কেউ নয়। আপনি আবার কেন এসেছেন? আবার যদি বকে দেই তখন আবারও রাগ করবেন, আবারও ব্যথা পাবেন। জানেন আপনি ব্যথা পেলে আমার খুব কষ্ট হয়। আপনার কথা না বাড়িয়ে আরিয়াকে খাটের উপর শোয়। ফার্স্ট এইড বক্স এনে একটু সময় নিয়ে আরিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, জাস্ট 1 মিনিট ওয়েট। আরিয়া চোখ বন্ধ রেখেই, শুনুন না। পরে শুনবো, আগে আসি একটু বলে রুম ছেড়ে বেরিয়ে যায়। মিনিট 2-এর মধ্যেই হাতে খাবার নিয়ে চলে এসে আরিয়ার পাশে বসে পড়ল। এখন বলো কি বলবে? কিছু বলবো না, কিন্তু আমার মাথায় কি জানি হচ্ছে, ভীষণ ব্যথা। আরফান আরিয়ার মাথার পেছনে হাত থেকে আস্তে করে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসে বলল, হা করো। এগুলো কি খাবার? হুম, খাবার খেয়ে ঔষধ খেলে তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। খাবো তো, কিন্তু আমার এখন শীত করছে ভীষণ। এটা খুলে দিয়ে ভালো জামা পরিয়ে দিন। আফরান থতমত খেলো। চুপ করে আছেন কেন? ভালো জামা নিয়ে আসুন না প্লিজ। আরিয়ার প্রত্যেকটা কথা নেশাতুর হালকা সুশীল কণ্ঠের শোনাচ্ছে। আসলে দুর্বল হওয়াতে চঞ্চলতাগুলো এই মুহূর্তে আরিয়ার গলায় প্রকাশ পাচ্ছে না। আফরান কাবার থেকে এক সেট জামা এনে আরিয়াকে দিয়ে বলল, নাও, আমি অপেক্ষা করছি বাইরে, জলদি চেঞ্জ করে নাও। আরিয়া আফরানের হাতের কাপড়গুলো নেওয়ার সময় আফরানের হাতটা হালকাভাবে ধরে বলল। এখানে বসুন। আফরান আরিয়ার কথা মতো বসতে আরিয়া বলল, আপনার হাতে ব্যান্ডেজ করে দিব, কিন্তু আমি দেখছি না। ভালোভাবে তাকালে মাথায় ব্যথা হয়। আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না ভাইয়া? আফরান আরিয়ার স্পর্শকৃত হাতটি ভালোভাবে মুঠোতে নিয়ে বলে, হুম।
বলে আরিয়া আরেকটু পাশ ঘেঁষে বসে আরিয়ার ভেজা চুলগুলো মুছে দেয়। জলদি চেঞ্জ করো, ঠিক আছে? ওকে। আফরান বাইরে গিয়ে দরজাটা একটু চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর আফরান দরজায় হালকা আওয়াজ করে বলে, হয়েছে কি? আসবো। আসুন। আফরান ভেতরে ঢুকে দরজা লাগিয়ে সামনে তাকাতে চোখ দুটো গোলবৃত্ত হয়ে গেল। দৌড়ে এসে আরিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলে, এটা কি করেছো? আমি তো তখন বলেছিলাম পরিয়ে দিতে, আপনি তো দেননি। আমি কি ঠিকমতো দেখতে পাচ্ছি যে পরবো? উল্টো ভাঁজই তো, বুঝতে পারছি না জামার। আফরানের বুকে ধুকপুক আওয়াজ ঘন হচ্ছে। আরিয়া জামা খুলে নিচের ছোট জামাটা উল্টোভাবে পরে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। আফরান ভেবেছিল হয়তো আরিয়া চেঞ্জ করা শেষ, তাই তো এসেছে। আরিয়াও তো তাই বলছিল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে জড়িয়ে আছে। আরিয়াও আফরানের বুকটাকে প্রশান্তিময় বানিয়ে নড়ছে না। মিনিট কয়েক পর আফরান এবার আরিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইটটা অফ করে দিয়ে এসে আরিয়াকে বসাতে চাইলে আরিয়া বলল, এইভাবে থাকি না প্লিজ। আফরান কীভাবে বুঝবে এই মেয়েকে, তার ভেতরে কি হচ্ছে? আফরান আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, এভাবেই থাকবে। আগে জামাটা পরে নাও। কেন? আমিও তো সুন্দরী, তাই না? তাহলে আপনি ওই মেয়েটাকে জড়িয়ে ধরলেন আর আমাকে ধরলে প্রবলেম কি? ওই মেয়েটাও তো ছোট কাপড় পরেছিল। আফরান এতক্ষণে বুঝলো আরিয়ার অভিমান কিংবা রাগের কারণটা। নিশ্চয়ই দুপুরবেলা কলেজ থেকে ফেরার সময় দেখেছে স্নেহাকে, কিন্তু সে তো প্রস্তুত ছিল না। আচমকে স্নেহা এসে তাকে জড়িয়ে ধরলো। এটাই বোধহয় তার প্রিয়সী দেখেছে। কথাটা ভেবে মুচকি এসে আফরান বলল, তাহলে আমার অভিমানী বুঝি এই কারণে আজ আমাকে বকা দিয়েছিল? হুম। তাহলে আপনিও অন্যদের মতো একসাথে এতগুলো মেয়েকে টাইম পাস করেন, জড়িয়ে ধরেন। কিন্তু তুমি তো একজনকে দেখেছিলে, তাহলে এতগুলো হলো কিভাবে? আমি সহ দুইজন আরও আছে, আমি দেখিনি হয়তো। আফরান মৃদু হেসে বলল, আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমি যদি বলি আমার জীবনে তোমাকে ছাড়া কেউ নেই, বিশ্বাস করবে? হুম। বিশ্বাস না করেই এত ভালোবাসো আমায়? আরিয়া কি যেন ভেবে বলল, করি তো বিশ্বাস, করতাম তো, কিন্তু আজকে থেকে করি না। আফরান আরিয়ার অভিমানী কথায় স্মিত হাসল। শোনো, কাউকে ভালোবাসলে সে যা বলে সব মানতে হয়, এটা জানো? হুম। তাহলে শোনো, আমি বলছি আমার জীবন মানেটাই তুমি। আরও তুমি ছাড়া আমি অচল। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নিস্তেজময় হয়ে বিলুপ্ত হতে অস্তিস- কাট, অস্তিত্ব নিস্তেজময় হয়ে বিলুপ্ত হয়ে যাবে। আমি তোমাতে সীমাবদ্ধ। আরও আর শুধু তুমিতেই থাকতে চাই। আমি ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু তোমাকে আগলে রাখতে চাই। তোমাকে আমি আগলে রাখতে চাই, সবটা দিয়ে। তুমি যা দেখেছ আজ, সবটা ভুলেছিল লক্ষ্মী সোনা। আমি ওকে জড়িয়ে নেইনি, ওই পচা মেয়েটাই হঠাৎ এসে আমাকে ধরেছিল। আমার কথাগুলো বুঝছো তুমি? আরু পাক্কা তো? একদম। তাহলে ঠিক আছে। এখন নামো লক্ষ্মী মেয়ের মতো। হুম। খাবার কি হলো? আমার এইভাবেই তো জড়িয়ে ধরতে ভালো লাগছে, জামার উপরে ভালো লাগে না। আফরান থতমত খেয়ে যায়। মুশকিলে পড়লাম তো এটাকে নিয়ে। আফরান কি যেন একটু ভেবে বলল, এভাবে বেশিক্ষণ থাকলে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না। পরে আমাকে দোষ দিতে পারবে না। ওকে। আফরান কি করে বুঝতে পারছে না, কোনোভাবেই তো এই মেয়েকে বোঝানো যাচ্ছে না। হঠাৎ করে ঘাড়ে ঠোঁটের স্পর্শে আফরান কেঁপে ওঠে। করছো কি আরু? আমার খুব চুমু খেতে ইচ্ছে করছে। আরু, তুমি ঠিক নেই? আরে আফরানের কথা না শুনে আফরানের গলায় পরপর চুমু দিয়ে যাচ্ছে। আফরান আরিয়ার মুখ চেপে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু আরিয়া আফরানের হাত সরিয়ে পরপর কিস করছে। আফরান বুঝলো আরিয়া বেসামাল মনকে একটু কন্ট্রোল করতে হবে, নয়তো আটকানো এভাবে বলে বলে অসম্ভব। তাছাড়া আফরানের কি ভালো লাগছে না? আরিয়ার ঠোঁটের ছোঁয়া তার শরীরে মিশে যাচ্ছে। এটা যে না চাইতে অনেক কিছু পাওয়া। কতক্ষণ আটকাবে সে তার প্রিয়াকে? আফরান আরিয়াকে নিয়ে খাটের উপরে ওইভাবে শুয়ে পড়ল। আরিয়ার নিচে আফরান উপরে।
আরিয়া এখনো পরপর কিস করছে বুকে ঘাড়ে গলায়। আফরান আরিয়াকে ইচ্ছে করে চোখ দিয়ে ঠোঁট বসায়, কিছুক্ষণ ঠোঁটে কিস করে পুরো শরীর ঠোঁটের পরশ এঁকে দিচ্ছে। আরিয়া আফরানের শার্টের কলা খিচে ধরে আসে। প্রায় অনেকটা সময় পর আফরান আরিয়াকে বলল, লক্ষ্মীটা আমার, অনেক হয়েছে, এবার চলবে, পাগলামো বন্ধ করো। আরিয়া ঠোঁট উল্টে বলল, হুম, আরও আদর চাই, অনেক। ঠিক আছে, দেব, আগে কাপড় পরো, যদি জ্বর আসে তাহলে কিন্তু মার খাবা, আগেই বলে দিলাম। আরিয়া ঠোঁট ফুলিয়ে বলল। ঠিক আছে, পারবো, কিন্তু বলুন পরে আদর দিবেন আরও অনেক। আফরান আরিয়ার কপালে আরেকবার ঠোঁট ছোঁয়া দিয়ে বলল। ঠিক আছে। আরিয়া উঠে বসলো। আফরান ফোনের হালকা আলোতে ঠিকভাবে পরিয়ে নিয়ে লাইট জ্বালিয়ে খাবার খাওয়া শেষে ওষুধটাও খাইয়ে দেয়। আরিয়ার শরীরটাও একটু হালকা হয়েছে মনে হয়। এখন ঘুমাও, ঠিক আছে? হুম, আপনার সাথে ঘুমাবো। আফরান প্রথমে না বললেও আরিয়ার কয়েকবার মায়াভরা আবদারের কাছে সে হার মানে। আরিয়া আফরানের বুকে ঘুমানোর ইচ্ছে করে, তাই শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করে না পেরে জোরে এক টান মেরে শার্টটা ছিঁড়ে ফেলে। আফরান কিছু বলল না, শুধু আরিয়ার কাজগুলো দেখছে আজ। বউ তার এত ইমোশনাল রোমান্টিক জেলাসে তা তার জানা ছিল না ভেবে মুচকি হাসে। আজকের রাতটা না হয় আসলে হয়তো কোনোদিন জানতেই পারতো না। তারপর আ আরিয়া আফরানকে নিজের পাশে দেখে চিৎকার করলো। আফরান ঘুম থেকে লাফিয়ে উঠল। আহ, কি হয়েছে? আপনি এখানে কেন? মানে কি? আপনি এখানে কেন? আফরান কপাল কুঁচকায়। আরিয়ার চিৎকারের শব্দ শুনে রুমের দরজায় নক করে চাপর সামিরা। আপনি এখানে কি করছেন? এত বড় ছেলে একটা মেয়ের রুমে? আস্তাগফিরুল্লাহ। সত্যি বলুন, আপনি কি করতে এসেছেন? আফরান আরিয়ার মুখ চেপে ধরে বলল। চুপ, এভাবে চেঁচাচ্ছ কেন? আরিয়া আফরানের হাতে তালুতে কামড় দেওয়ার চেষ্টায় বিদা হয়ে আফরানের কলার দু হাতে ধরে আফরানকে বিছানায় মিশিয়ে আফরানের পেটের উপরে বসে। কি করছো, হ্যাঁ? এমন করছো কেন? আরিয়া এখন কীর্তিতে আফরানের হাত ছুটে যায় আরিয়ার মুখের থেকে। আপনি এখানে কেন? আমি দেখেছি আপনি আমার বুকে নিয়ে শুয়ে আছেন। সত্যি বলুন, খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন কি না? আমার সব শেষ হয়ে গেল গো। আরিয়ার নেকে কান্না জুড়ে দিল। আফরান আরিয়াকে উল্টো ঘুরিয়ে আকস্মিক আরিয়াকে নিচে ফেলে আফরান উপরে আরিয়ার নিচে। একদম চুপ থাকো, নয়তো সত্যি সত্যি রাতে যা করিনি এখন করব। ছি, আপনি অনেক খারাপ ভাইয়া, ছাড়ুন বলছি। আফরান কিছু না বলে আরিয়ার উপর থেকে উঠে নিচে নেমে দাঁড়ালো। আরিয়া শোয়া থেকে লাফিয়ে উঠে আফরানের কোলে উঠে গেল। আকস্মিক এমন হয় আফরান দু কদম পিছিয়ে যায়। আরে, করছো কি? পাগলামি বন্ধ করো, বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, দরজা খুলবো। আফরান ঠিক গোলার নিচে জুড়ে একটা কামড় বসিয়ে দিল। এখন দরজা খুলে দিবেন, পরে সবাই ভাববে আমরা একসাথে কি করেছি, আরও কত কিছু ভাববে, আমাকে অসৎ ভাববে। এটাই প্ল্যান করেছেন আপনি, তাই না? হুম। তোমার মাথায় যে প্রবলেম আছে আবার প্রমাণ করার চেষ্টা করছো। নামও বলছি। আগে আমার একটা শর্ত আছে। এখানে আবার কিসের শর্ত জুড়ে দিয়েছো, হ্যাঁ? ভয় পাও না আমায়, একদম মেরে দিব। নামও বলছি। এত বড় মেয়ে, কোলে উঠতে লজ্জা লাগে না? একদম লাগে না। শুনুন, আপনি গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ুন, আমি না বললে আসবেন না। হোয়াট? যা বললাম তাই। বাজে বলা বন্ধ করো। তাহলে কি করবেন? হ্যাঁ, এভাবে বের হবেন নাকি? খালি শরীর, লজ্জা করবে না? একদম না। তুমি যেমন আমার খালি শরীরে কোলে উঠে বসে আছো, তেমন আমিও পারবো। নো লজ্জা। আফরানের কোথায় হারের নিচে নামতে চাইল, কিন্তু আফরান এবার নামতে না দিয়ে উল্টো হাতে কোলে তুলে নিল। কি করছেন? নামান বলছি। নিজেই তো উঠেছো, এখন আমার উঠায় নামবে? এখন আমার ইচ্ছায় নামবে। এ, এ,
আফরান সোজা গিয়ে দরজা খুলে দিল। আরে আফরানকে এই অবস্থা দেখে সামিরা চোখ দুটো গোল গোল রসগোল্লা হয়ে গেল মনে হয়। জাফর থতমত খেয়ে যা দেখেছে এটা কি আদৌ সত্যি? আরিয়া নেকা কান্না করে বলল। চাচা, আমাকে নামাতে বলো, আমাকে এক্ষুনি ফেলে দিবে। জাফর কি বলবে বুঝতে পারছে না। সাইড মি। সাথে সাথে সামিরা সরে দাঁড়ালো। আফরান আরিয়াকে নিয়ে 4 কদম সামনে যেতে জাফর বলে উঠলেন। এসব হচ্ছেটা কি আফরান? এসবের মানে কি? তুমি এখনো অবুঝ? কেন, কিছু হয়েছে? মজা করছো আমার সাথে? বুঝতে পারছো না কি বলছি? আই এম সিরিয়াস, আই ডোন্ট নো। তুমি ওর রুমে কেন এসেছিলে? নিজের মেয়ের হাতের দিকে তাকাও। আফরানের কথায় আরিয়া ভয় পায়। জাফর সামিরার দৃষ্টি আরিয়ার হাতের দিকে। ও মাই গড, কি হয়েছে আরু? কিভাবে কেটেছে? আরিয়া হাত লুকানোর ভেতর চেষ্টা চালায়। মামুনি, তোমার হাতে কি হয়েছে? আসলে চাচা, হয়েছে কি, কিছু হয়নি। ন্যাকামো করে কোন ছেলের জন্য হাত কেটেছে তাকে না পেলে মরে যাবে নাকি, আমি সেটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আপনি মিথ্যে বলছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার জন্য রাতে বলে আবার থেমে যায়। আফরান এবার আরিয়াকে কোল থেকে ঠাস করে ফেলে দেয়। আমার কোমরটা গেল গো। সবটাই যখন মনে আছে, এতক্ষণ ঢং করছিলে কেন? আরিয়া থতমত খেয়ে যায়। কি বলবে সে? যদি ঢং না করতো সকালে, তাহলে কি সে আর কখনো মিস্টার মাফিয়া নামক এই লোকটার সামনে আসতে পারতো লজ্জায়? হুম, এটা কি করে বলবো? হুম, একদম বাজে মিস্টার ভিলিয়েন আপনি। আমাকে ফাঁসিয়ে দেন শুধু। আফরান কপাল কুঁচকায়। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আফরান কিছু না বলে জায়গা ছাড়লো। আরিয়াকে এবার জাফর পরিষ্কার করে বলতে বলল। আসলে হয়েছে কি চাচা, আসলে মানে আরিয়াকে এমন তোতলাতে দেখে সামিরা কথা ঘুরিয়ে বলল। আসলে বাবা, আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, তাই আফরান ভাইয়া ওকে মেরেছে হয়তো। জাফর কপাল কুঁচকে বলে। আমি আফরানকে চিনি। ও কোনো কারণ ছাড়াই আমার মামুনিকে আঘাত করে। নিশ্চয় হাতে বাচ্চার ছেলে কিছু করেছে, তাই না মা? তুমি চিন্তা করো না, এর একটা ব্যবস্থা আমি করবই। আরিয়া কিছু বলতে চায়, কিন্তু সুযোগ আর সাহস কোনোটাই নেই এই মুহূর্তে। জাফর চলে যাওয়ার পর সামিরা আরিয়ার কাছে এসে মুচকি হেসে বলল। সত্যি বলতো, কি করছিলিস রুমে দুজন? আরিয়া হতাশা নিয়ে বলল। আহ, কপালটা যতই সোজা চলে, ভাগ্যটা ততই বাঁকা হয়। তা রাতে কি একসাথে ছিলি? চোখ টিপে মুচকি হেসে বলল। আরিয়া হঠাৎ রাতের কথা মনে করে লজ্জায় নিজের মুখের উপর নিজে দুহাত ঢেকে দিয়ে বলল। বাপ্পা, কি লজ্জা রে। তোদের সময় তোরাই এনজয় কর, আমাদের তো আর এমন রোমান্টিক বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড নেই। যা তো গেলাম আমি বলে রুমের দিকে পা বাড়াই। হঠাৎ চোখ যায় দেয়ালে। রাতে লাল টকটকে রক্তটা কেমন ব্ল্যাক হয়ে আসে। আরিয়ার বুকটা চ্যাত করে ওঠে। আরিয়া আবার রুম থেকে বের হতে চায়, কিন্তু কারণবশত আটকে যায়। হয়তো উনি এখন শাওয়ার নিচ্ছেন। আরিয়া নিরাশ হয়ে নিজে ফ্রেশ হয়ে নিচে নামে। মুখে হতাশা নিয়ে টেবিলে বসে। আয়ুষ সেখানেই ছিল। আরিয়ার হাতে ব্যান্ডেজ করা দেখে বলল। তোর হাতে কি হয়েছে? আরিয়া আয়েশার দিকে তাকায়। কি জবাব দেবে সে এখন জানা নেই। আয়ুষ সামিরার দিকে তাকে কপাল কুঁচকায়। বৌমা, লুকাচ্ছ কেন সত্য? আফরান আহিয়াকে আবার মেরেছে। আয়েশার হাত দুটো মুঠো হয়ে আসে। কথাটা শোনা মাত্র চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। আসলে ভাইয়া, তেমন কিছুই হয়নি। আফরান ভাইয়া কিছু করে। কথা শেষ হওয়ার আগে আফরান উপর থেকে নামতে নামতে শার্টের হাতে ফ্লোট করতে করতে বলল। কারোর কাছে হিসেব দেওয়ার অনুমতি দিয়েছিলাম বুঝি? আফরানের কথায় আরিয়া ভীত হয়। তুই কি করে? তোর কি লজ্জা বলতে কিছু নেই? এইটুকু মেয়েটার উপর এত টর্চার করতে তোর বুক কাঁপে না? নিজের বউকে কেয়ার করতে শিখ, তারপর অন্যের বউ নিয়ে কথা বলিস, অন্যথা বেমানান। আয়ুষ রাগে ফুঁসছে। আমি গাড়িতে আছি, 2 মিনিটে আসবি। আফরানের কথার মানেটা কারো বোধগম্য হলো না। আফরান আরিয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। 1 মিনিট দাঁড়ান বলে আরিয়া উপরের দিকে দৌড়। কেউ কিছুই বুঝলো না কাকে কি বলছে। আফরান বিরক্তি নিয়ে দাঁড়ালো। এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে, তার কথার উপর কথা না বললে হয় না। উফ।
আরিয়া মিনিটের মাথায় সিঁড়ি বেয়ে দৌড়ে আসতে চায়, কিন্তু দ্রুততার কারণে পায়ে হোঁচট খেয়ে সে 3টা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে। জাফর সামিরা মুহূর্তে শর্ট খেল, চেয়ার ছেড়ে দ্রুত আসলো। আফরান আরিয়াকে ধমকাচ্ছে, একটু আগে 2টো চর বসিয়েছে গালে। আফরানের আচরণে কারো বোধগম্য হচ্ছে না। মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আর তুই ওকে মারছিস? এখান থেকে চলে যা বলছি, বেয়াদব ছেলে। তোর মতো সন্তান আমার লাগবে না। বলে আরিয়ার পাশে বসে মাথায় হাত বুলোতে লাগলো। আফরানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখনো মারের কি দেখেছিস? হ্যাঁ, এভাবে তোকে আসতে কে বলেছে? আমি বলেছিলাম উপরে যেতে। সব কিছুতে পণ্ডিতি না করলে হয় না, থাপড়িয়ে সোজা বানিয়ে দেব। আর বাবা, তোমরা এটাকে আদর করে করে মাথায় তুলেছ। এখন যদি বড় কিছু একটা হয়ে যেত, হ্যাঁ, কি করতে বলো? এর দায় কে নিত? এই মেয়ে, নিজেকে কি সুপারম্যান ভাবো? আমি বুঝিনি তো। আর আবার মুখের উপর কথা বলছো। উপরে কি ছিল? হ্যাঁ, আফরান তোমাকে এখানে বসে জ্ঞান দিতে বলিনি। ও তোমাকে ভয় পাচ্ছে, দেখছো না? চলে যাও এখান থেকে। তুই এখান থেকে চলে যা। আরিয়া তোকে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছিস না? তার ওপর ব্যথা পেয়েছে, আর তুই বকেই চলেছিস। আফরান দুহাত মুঠো করে দাঁড়িয়ে আয়েশের কলার ধরে বলে, একদম এক্সট্রা কথা বলবি না। নিজের জিনিস বলতে কি বুঝিস? শুধুই উপভোগ করা। নিজের কাজে যা, তোর জন্য ভালো হবে। বলে কলার ছেড়ে আরিয়ার পায়ের কাছে বসে। একজন সার্ভেন্টকে বলল বরফ নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মাথায় সার্ভেন্ট বরফ নিয়ে এসে আফরানকে দেয়। আফরান আলতো হাতে আরিয়ার ছিলে যাওয়া ও লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে মালিশ করতে থাকে। আরিয়ার কাছে বিষয়টা আনইজি ফিল হচ্ছে। আফরানের পায়ে হাত দেওয়াটা বোধহয় তার পছন্দ হয়নি। বলল, ভাইয়া, এটা লাগবে না। আপনি আফরান আরিয়ার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে বলল, অনেক বড় হয়ে গেছিস, তাই না? এখন যা হচ্ছে সার্ভেন্টটা সহ জাফর সবাই অবাক দৃষ্টিতে দেখছে। আফরান চৌধুরী ও কাউকে এমন যত্ন করতে পারে? হো সরি। আচ্ছা, একদিকে যত্ন করছেন, আবার অন্য হাতে থাপ্পড়ও গালে পড়ছে। এটাকে কি বলে? কারো জানা নেই বোধহয়। এমন আদিক্ষেতা করছো কেন? আবার নিজেই মারছো। এটাকে ন্যাকামো ছাড়া কি বলে? যত সব আজগুবি কথা ছাড়ো। আর এটাকে মার না খাওয়াতে চাইলে বলে দিও যেন ঠিকমতো চলাফেরা করে, নয়তো একদম মেরে দিব। হাড়গুঁড়ো খুঁজে পাবে না বলে দিলাম। বলে আফরান উঠে চলে যেতে নেয়। তখনই আরিয়া বলে, আরে, আপনি কোথায় যাচ্ছেন? আফরান কপাল কুঁচকে পেছনে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে? সেটা লাগবে না, কিন্তু বলেই উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। আফরান এবার তেতে ওঠে, আরিয়ার ডান হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। আহ, করছেনটা কি? ছাড়ুন তো, হাঁটতে পারছি না তো। আফরানের মুখে কথা নেই। সবাই শুধু এদের কাহিনী দেখছে, কি বলছে কি করছে কিছুই কারো বোধগম্য হচ্ছে না। দেখলি কেমন পর্যায়ে চলে গেছে এই বেয়াদবটা? হাঁটতে পারছে না, তাও কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেল। সীমার বাহিরে চলে গেছে। আজকেই কিছু একটা ব্যবস্থা আমি করব। সামিরা মনে মনে ভাবছে, আফরান ভাইয়াকে এখানে কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি উনি এভাবে কেন নিয়ে গেছেন। আরও যে হাঁটতে পারছিল না সেটা দেখেই হাঁটার চেষ্টা করানোর জন্যই এমন করেছেন, নয়তো বেশি কিছুদিন সময় লাগতো ঠিক হতে। আচ্ছা, এটা তো ভালোবাসা। আফরান ভাইয়ার মতো মানুষের মনেও আছে আরও জন্য। বলে স্মিত হাসলো। আপামনি, আপনি হাসতেছেন, আর ওইদিকে না জানি ছোট আপামনি রে মায়েরা শরীরে হাড্ডিগুলো ভাঙ্গায় লাইতেছে। তুমি বুঝবা না খালা, বলে মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়। আপনার মনে কি মায়া দয়া বলতে কিচ্ছু নেই? না, নেই। হয়েছে। ওভাবে দৌড়াচ্ছিলিস কেন তখন? এমনভাবে নিজের খেয়াল না রাখলে তোকে কি করে ফেলবো কখন নিজেও জানি না, বুঝলি? মাথা গরম করে দিস না। মাথা গরম করে দিস কেন সব সময়? একটু শান্তিতে থাকতে দিবি না? ঠিক আছে, লাগবে না। বলে আফরানের কাটা হাতটা ধরতে চাইল। আপনার শরীর নিয়ে বলল, কি করবে?
সব সময় আমার উপর যেতে চাও কেন বলো? একটু কথা শুনলে তোমার এত অসুবিধে কেন হয়? আরিয়া কপাল কুঁচকে আবার আফরানের হাতটা ধরতে চাইল। আবারও আফরান ঝাড়া দিয়ে বলল, একদম আদর দেখাবে। আমার রাগ কিন্তু এমনি এমনি সেরে যাবে না। আমি কখন আপনার রাগ ভাঙাতে চাইলাম বলুন তো? বলে এক প্রকার জোর করে হাতটা কাছে নিয়ে ছোট একটা মলম বের করে কাটার জায়গায় লাগিয়ে দিতে লাগলো। এটা কোথা থেকে নিলে? এটাই তো নিয়ে আসছিলাম উপর থেকে। কে জানতো অমন পড়ে যাব। রাতে আপনার হাতে অনেক ব্যথা লেগেছে, জানি আমি। আফরান কপাল কুঁচকায়। তোমাকে এত কিছু ভাবতে আমি বলেছি? যেটা বলি ওইটা তো করো না, আর যেটা বলি না ওইটা নিয়ে বাড়াবাড়ি কেন করো? হুম? ইচ্ছে হয় তাই। আমার ইচ্ছের কোনো মূল্য নেই। সেটা কখন বললাম? আমার কাজ আছে, আর তাছাড়া হাজার একটু বেশি কাজ আছে। বের হতে হবে। আমাকে নিয়ে যাবেন বললেন যে তখন। তখন বলেছি এখন লাগবে না, অন্যদিন হলেও চলবে। পা ভালো হোক তারপর। আরে এত বেশি ব্যথা পাইনি তো। সেটা তোমার বলতে হবে না। আর আমার রুম থেকে এই রুমের ডুপ্লিকেট চাবি কেন আনলে? আমি কখন আনলাম? আমি আনিনি সত্যি। আফরান কপাল কুঁচকে বলে, ঠিক আছে, আমি আর একটা বানিয়ে নেব, কিন্তু একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। থাকো তুমি, আমি গেলাম। আর হাঁটার চেষ্টা করো, আমি যেন এসে পা ভালো দেখি, নয়তো কি হবে জানো? আরে হুমকি দিচ্ছেন কেন? আমি ট্রাই করব তো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আফরান পকেটে হাত গুজে বাইরে তাকিয়ে আছে। পেছনে তানভীর কিছু কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। ভুল রিপোর্টে নিয়ে আমার কাছে আসার কারণে তোর কি অবস্থা হতে পারে তোর আইডিয়া আছে? কথাটা দাঁতের দাঁত পিষিয়ে বলল আফরান। ভাই এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম এমন হবে না। কিন্তু স্যার, কেউ ইচ্ছে করে ফাইলগুলো পাল্টে দিয়েছে, সেটা আমি নিশ্চিত। কারণ আমি এই ফাইলগুলো আগে দেখিনি, কিন্তু আসল রিপোর্টগুলো পড়িনি, তাই সঠিকটা বলতে পারছি না। আফরান পেছনে ফিরে বলল, কি বললি? কেউ ইচ্ছে করে ফাইল চেঞ্জ করেছে? এটাও আমার শুনতে হবে? আফরান চৌধুরীর সাথেও কেউ গেম খেলছে? তানভীর মাথা নত করে বলল, সরি স্যার, কিন্তু এমনটাই হয়েছে, আমি শিওর। সরি? হোয়াট সরি? নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস না? এখন আমার কি করা উচিত বলতো? তোকে মেরে দেওয়া উচিত, তাই না? শান্ত গলে বাঁকা হেসে বলল, স্যার, আপনি আমায় যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নিব। কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই। আজ অবধি কোনো ভুল করিনি, কিন্তু কাল এটা কীভাবে হয়ে গেছে আমার জানা নেই। শাট আপ ইডিয়েট, চোখের সামনে থেকে চলে যা। আফরানের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠে চুপচাপ রুম সারে তানভীর। আফরান কপাল কুঁচকে সবটা হিসাব মিলাচ্ছে। যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। চোখের সামনে দিয়ে সব কিছু করে বেড়াবে, আর আফরান চৌধুরী কিছুই বুঝবে না। আফরান চৌধুরী এত কাঁচা প্লেয়ার নয়, বাট খেলতে হবে তোর দম আছে যে। বাট মানতে হবে তোর দম আছে। আফরান চৌধুরীর সাথে গেম খেলছিস, এবার আমিও দেখি আর কি কি করতে পারিস। বলে ডেউয়ের হাসে আফরান। আফরান আজ একটু জলদি বাসায় এসে গেছে। বাসায় ঢুকে চোখ আটকায় নতুন ডেকোরেশনের ড্রয়িং রুম সাজানো। বাড়িতে মেহমানে ভর্তি। আরিয়ার মা বাবারাও এসেছে। সামিরা বাড়ি থেকে সবাই এসেছে। কিন্তু এতে আফরানের কি আসা যায়? সে সোজা উপরে চলে যায়, কিন্তু চোখ আটকায় সিঁড়িতে গিয়ে। আরিয়া হালকা গোলাপি রঙের পাতলা শাড়ি পরে আছে। পাশে সামিরা আরিয়া ধরে নিচে নামাচ্ছে। আফরানকে দেখে সামিরা হাত পা কাঁপছে, কিন্তু আরিয়া মনে হয় তাকে দেখেও দেখলো না, কারো তোয়াক্কা না করে সোজা নিচে নামছে। আফরান প্রথমে এক দুপা হা হয়ে গিয়েছিল আরিয়াকে শাড়ি পরা দেখে। চোখে জোড়ায় কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, মুখে মিষ্টি হাসি। উফ, আজ আরুকে পিষে ফেলতে ইচ্ছে করছে তার। কিন্তু আরিয়া লাফাত্তা দেয়ায় কপাল কুঁচকায়। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে, তাই সবটা রুমে একবার দেখে নেয়। সোফায় সামিরার মা বাবা, পাশে নাবিল, আর সামনে আরিয়ার মা বাবা আর জাফর সবাই কথা বলে যাচ্ছে হেসে হেসে। মনে হচ্ছে যেন আগে থেকে সবাই পরিচিত, কোনো দ্বিধা নেই কোথায়।
আফরান প্রথমে না বুঝলেও যখন আরিয়াকে জাফর সাহেবের পাশে সোফাতে বসতে বলল তখন সবটা ক্লিয়ার হয়ে যায়। আফরানের চোখ মুখ লাল হয়ে আসছে, হাতের মুঠি শক্ত হয়ে আসছে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সেও দেখতে চায় কতদূর যেতে পারে এই অবাধ্য মেয়েটা। তার কথার গুরুত্ব এই মেয়ের কাছে কোনোদিন ছিল না, তাতে তার কিছু যায় আসে না, না শুনলে বাধ্য করবে। কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে এই মেয়ে। এই মেয়েকে কিভাবে সোজা করতে হবে তার বোঝা হয়ে গেছে। সোজা কথা বোঝার মেয়েও নয়, তাই তার সাথেও বাঁকাভাবে কথা বলতে হবে, নয়তো একদম মেরে ফেলে দিবে। তার কিছু যায় আসে না। এমনিতেও পিছু টান কারোর জন্য কোনো কালই ছিল না আফরানের। এবারও যেটুকু আছে সেটার সমাপ্তি ঘটাবে। এটাকে না মেরে আফরানের শান্তি হবে না। আরিয়াকে দেখে রাবেয়া বেগম বললেন, মাশাল্লাহ, সত্যি বলতে আরিয়া মাকে আমার আগে থেকেই পছন্দ, কিন্তু এভাবে কখনো দেখা হয়নি। হুম, আমার মেয়েকে যে দেখবে তার চোখ আটকাবে না, এটা কখনো হতে পারে? মায়া জড়ানো চেহারা আমার মেয়ে, আবার ততটাই মিশুক, তাই না? ভাই সাহেব, আমি বলতে চাচ্ছিলাম কি, আমার ইচ্ছে ছিল দেশে সব কিছু ঠিক হবে, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এখানে আসতে হলো। আবার বাড়িতে তো কাজ আছে, 2 দিনের জন্য এসেছি। সব যদি একটু জলদি হতো ভালো হতো না? জায়েদ হেসে বলল, এত তাড়া কেন? মেয়ে তো একটাই, সবকিছু যদি মনের মতো না হয় চলবে? খলিল সাহেব বলল, আমিও সেটা বলি, মেয়ে আমার একটাই, এখানে কিছু কমতি দিলে হবে না। আর আরিয়া আম্মু, তুমি চিন্তা করো না, বাড়ির বাইরেটা সামাল দেওয়ার জন্য 2জন লোক রেখেছি, চিন্তার কিছু নেই। সবার মাঝ থেকে নাবিল বলে উঠল, চাচা, আমি একটা কথা বলতাম, কিছু মনে না করলে। বলো, তোমার জন্যই তো সব আয়োজন। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। নাবিলের কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। জাফর সাহেব বলল, বাহ বাহ, এত দেখছি বিয়ের আগেই বউ পাগল। তা কবে থেকে চোখে পড়লো আমার মেয়েকে? নাবিল লজ্জা পায় একটু। তখনই আগমন ঘটে আয়ুষের। এইসব দেখে মনে হয় আকাশ থেকে পড়লো মনে হয়। জাফর সাহেব আয়ুষকে দেখে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে, বসো এখানে। বাবা, এসব কি? এইসবই হচ্ছে আমার মামুনিকে এখানে রেখে রেখে প্রতিদিন তো আর বিপদের সম্মুখীন হতে দিতে পারি না। বিনা কারণে প্রতিনিয়ত এই বাড়ির ছেলের কাছেই মার খেতে হয়। ভবিষ্যতে আরো বের হয়ে যাবে, সেটা আমি হতে দিতে চাই না। কিন্তু বাবা, হারুর সামনে এক্সাম। সেটা বিয়ের পরেও দেওয়া যাবে, চিন্তা নেই। কিন্তু বাবা, নাবিলের সাথেই কেন? আর নাবিল তোর না কেউ একজন আছে তাহলে? আয়েশের কথাটা এই মুহূর্তে নাবিলের পছন্দ হয়নি। সবার জিজ্ঞাসার দৃষ্টি নাবিলের দিকে। নাবিল কথা ঘুরিয়ে বলে, আরে সে তো আমি তোকে এমনি মজা করে বলেছিলাম। হোয়াট? বাট সবটা তো। আচ্ছা, আগে যা হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই, এখন যেটা হবে সেটা নিয়ে ভাবো। আয়েশের চেহারে স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। হয়তো এখনো আগের মতো আরুকে কারোর সাথে নিতে পারে না, কিন্তু তার মধ্যে দৃষ্টি যায় আরফানের দিকে। আরফানকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধহয় ঝড় তুলবে বাড়িতে। ব্যাপারটা আয়েশের বেশ মজার মনে হলো। তাই তো বৈঠকে না বসে সোজা আরফানের কাছে গিয়ে আরফানের থেকে 2টো সিঁড়ির নিচে দাঁড়িয়ে আরফানের একদম কাছে গিয়ে বলল, একটা কথা কি জানিস, যেটা মানুষ ছিনিয়ে নেয় শেষে দেখা যায় ভাগ্য সেই জিনিসটা তার থেকেই ছিনিয়ে নেয়। যার জন্য আমার আর স্বামীর আর বিয়ে দিলি বাধ্য করিয়ে, এখন সেই তো। এটুকু বলেই আয়ুষ মুখ ফুলিয়ে বিদ্রূপ হাসে। তাই এখন কি করবি? উফ, দুঃখ হচ্ছে জানিস তোর জন্য। মিস্টার আফরান চৌধুরীও নাকি ছ্যাঁকা খায়। বলে আয়ুষ আবার দাঁত কেলিয়ে হাসে। তারপর নিজ রুমের দিকে পা বাড়ায়। আয়েশের প্রত্যেকটা কথা আফরানের কানে তীরের মতো বিদ্ধ হলো মনে হয়। সামিরা নিশ্চিত থেকে সবটা খেয়াল করেছে, আর ভয়ে শরীর ঘামছে। এই বুঝে আফরান ভাইয়া সবাইকে গুলি করে মারবেন। আজ বুঝে আফরান ভাইয়ের হাতে তাকে মরতে হবে। ইস, যদি আর কটা দিন বেঁচে থাকতাম। নাবিল উঠে দাঁড়ায়। আরে একে রোহে বেগম উঠতে বলে নিজ হাতে দাঁড় করে দিয়ে বলেন, নাবিল, তুমি মামুনির সাথে কথা বলো, কিছু বলার থাকলে। নাবিলের সাথে একটু আলাদা কথা বলো গিয়ে। আরিয়া চুপচাপ দাঁড়ায়।
আফরানের বোধহয় ধৈর্য ভাঙে, চুপচাপ সোজা সিঁড়ি বেয়ে নিচে নামে। জাফর আফরানকে আসতে দেখে বলে উঠল, একদম আর এক পা এগুবে না, আজ উল্টাপাল্টা করলে তোমার ভালো হবে না। আফরান এবার নিজের জায়গায় দাঁড়িয়ে মুঠিবদ্ধ হাত দুটি হালকা করে একবার চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে একটু হাঁটার চেষ্টা করে বলে, সরি বাবা, আমি এখানে উল্টোপাল্টা করতে আসিনি। আমিও তো এই বাড়ির একজন মেম্বার, তাই না? আমি কি এখানে এসে বোনের বিয়ের ব্যাপারে সামিল হতে পারবো না? আফরানের কথায় আরিয়া একটু চমকায়, কিন্তু বিচলিত হয় না। কেন হবে? মিস্টার মাফিয়া কি তাকে ভালোবাসে নাকি? বাসে না তো। এই তো তাকে ফেলে রেখে সকালে চলে গিয়েছিল ওই মেয়েটার সাথে। সে বারান্দা দিয়ে দেখেছে তো নিচে গাড়িটার সামনে মেয়েটা দাঁড়িয়েছিল। পরে নাবিল ভাইয়া যদি সুন্দরভাবে বুঝিয়ে না বলতো তাহলে তো সেই অন্ধেই থাকতো, সারা জীবন ভাবতো তাকে আফরান ভাইয়া ভালোবাসে, সে মিথ্যে নিয়ে থাকতে চায় না। তার চেয়ে বরং ভাইয়া যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক, আমি না হয় মানিয়ে নিব ভাইয়াকে ছাড়া। লাগবে না এমন বয়ফ্রেন্ড। আমাকে তো কখনো নিজের মুখে বলেও নি ভালোবাসে, আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম। আফরান দুহাত পকেটে গুজে সামনে আস্তে আস্তে বলল, তা আরিয়া, পছন্দ হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছিস? আরিয়ার কাছে আফরানের শান্ত গলার কথা বলাটা একদম ভয়ঙ্কর রকম শোনালো। আফরান আরিয়ার একদম সামনে এসে বলল, কি হলো, এমন কি ভাবছিস এত? আজ তোকে একদম মারবো না, চিন্তা করিস না। আজ তোর একটা শুভ দিন, তাই না? সামিরের সাথে সামিরের শরীর থরথর করে কাঁপছে। এই বুঝি কিছু একটা করে বসবে আফরান। তুমি এখানে থাকার চেয়ে না থাকাই ভালো, তবে থাকতে চাইলে চুপ করে বসো। বাবা, কি বলছো? বোনের বিয়ে আর আমি চুপ থাকবো? এটা কেমন কথা? আমি তো আজ ইচ্ছে। বল, তারপর বিয়েটা কবে করছিস? আরিয়া কাপা গলায় বিয়ে? আফরান সোফায় বসে সামনে থাকা একটা আপেল সাথে ছুরি নিয়ে আপেলটা কাটতে কাটতে বলল, হ্যাঁ বল, শুনছি আমি। বিয়ে? আমি কবে জানি? আসলে জানি না। চাচা যান। আফরান হাতের ফলটাকে ছুরি দিয়ে ক্রমাগতভাবে কেটে কুচি কুচি করে যাচ্ছে, অথচ মুখে তুলছে না। বাবা, তুমি কি করছো? দেখো, এখানে মেহমান আছে, সুন্দরভাবে কথা বলো। আফরান যেন কিছুই শুনল না। পিস পিস করে কেটে আপেলটা ফেলে দিয়ে ছুরিটা নিয়ে হাড়ের সামনে গিয়ে ছুরিটার দিকে তাকিয়ে বলল, তারপর বাসর কবে হবে? দেখুন, এখানে এসব কি বলছেন? বাহ, সাহস আছে তোর দেখছি। বলে আরিয়ার ডান হাতটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরে বলল, এই যে নাবিল, তোমার হবু বউয়ের হাতটা কিন্তু খুব কোমল। দেখো, রক্তগুলো কেমন টলমল করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিল সুন্দর হয়ে বলল, ব্রো, তুমি এসব কি করছো? ওর হাতটা ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। গুড, কেয়ারিং হাজব্যান্ড হওয়াটাই সুন্দর। ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আফরান তাচ্ছিলের স্বরে বলল, সরি। বলে হাতটা ছেড়ে দিল। হাজমান সাহেব বললেন, কোম্পানিতে লস এসেছে বুঝি? ভেরি স্যাড স্যার, আপনার জন্য ভীষণ দুঃখ হচ্ছে। আজমল এবার আমতা আমতা করে বলল, মানে কি বলছো? কি বলছি, এখানে কেউ না বুঝলেও আপনি নিশ্চয় বুঝেছেন। দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেওয়ার আমার অভ্যেস নেই। আমজাদ সাহেব এবার চুপসে গেল। আফরান আরিয়াকে একবার পা থেকে মাথা অব্দি দেখে নিয়ে বলল, নাবিল, তোমার ভাগ্য ভালো, ফিগার কিন্তু জোশ। ভাইয়া, আপনি এবার লিমিট ক্রস করছেন। আফরান নাবিলের কথার প্রতি উত্তরে না করে আরিয়ার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে ছুরিটা দিয়ে হাড়ের পাতলা শাড়ির নিচে দৃশ্যমান পেটে ছুরিটা ছুঁয়ে বলল, এভাবে প্রতিদিন বের হবে। বলে ছুরিটা দিয়ে আগ টানল। ফর্সা পেটে চিরে রক্তের আভার দেখা মিলল সাথে সাথে। আরিয়া বলে আওয়াজ করলো। আয়েশ পেছন থেকে এসে আফরানকে নিজের দিকে ফিরে ঠাস করে একটা চর বসালো। আকস্মিক ঘটনায় আফরানের যেন কোনো অনুভূতি হলো না, চোখ মুখ আগের মতোই শান্ত। আয়েশ বিচলিত গলায় বলল, কি করেছিস? মাথা ঠিক আছে? এভাবে আঘাত দেওয়ার মানে আছে? কি করেছে ও? বল, ওর দোষটা কোথায়? আফরান বাঁকা হাসল, কিন্তু কিছু বলল না।
আরিয়ার পেট বেয়ে রক্ত বের হচ্ছে দেখে নাবিল এসে আরিয়াকে ধরতে চাইল, কিন্তু আফরান আরিয়ার হাত ধরে নিজের পাশে এনে বলল, একদম কেউ একে শোয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না, একদম মেরে দেব। আরিয়াকে সবার সামনে নিজের সাথে মিশিয়ে চুলগুলো পিঠ থেকে এক হাতে সাইড করে সরিয়ে ঘাড়ের নিচ বরাবর পিঠেও ছুরি ছোয়ালো। আরিয়া আবারও শব্দ উচ্চারণ করলো ব্যথায়। আরিয়ার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নিজের থেকে সরিয়ে বলল, যা, এবার তুই স্বাধীন। তোর মতো মেয়ে হাজারটা আমাকে একটু দেখার আশায় পড়ে আছে, আর তুই সি, লজ্জা হচ্ছে নিজের উপর। তোর মতো মেয়ের জন্য কি না নিজের লাইফটাই নষ্ট করে দিলাম। একটা মায়া মানুষকে নিজের করে রাখতে পারলাম না, কেমন কাপুরুষ আমি। আফরানের মুখে যতটা কঠোরতা, চোখে তেমন না চাইতো শ্রাবণধারা লাল হয়ে চোখ বেয়ে পানি গাল ছুঁই। আফরান নিজেই হয়তো খেয়াল করেনি। সবাই শুধু আফরানের কর্মকাণ্ড দেখছে। যদি মাসে কিছু বলে আর আফরান উল্টোপাল্টা কিছু করে দেয়, এই ভয়ে কেউ কথা পর্যন্ত বলছে না। আবার খানিক বাদে আফরান আরিয়ার চুলের মুঠি ধরে বলল, আফরান চৌধুরীর সাথে ধোঁকাবাজি, তোর অনেক সাহস আছে বেবি, বলে আরিয়ার গলায় ছুরি ধরল। তারপর আবার খানিক বাদে আফরান আরিয়ার চুলের মুঠো ধরে বলল, আমার সাথে ধোঁকাবাজি, তোর অনেক সাহস আছে বেবি, বলে আফরান আরিয়ার গলায় ছুরি ধরল। আরিয়া কাঁপা গলায় বলল, দিন না মেরে, একদম শেষ করে দিন, আপনার হাতেই মরতে চাই। এত বেড়ে যাবি জানলে আগেই মেরে দিতাম, এত দেরি করতাম না। আপনার নাটক বুঝতে আমার লেট হয়েছে, বিধায় এত লেট হলো, কিন্তু আর না, এবার যা করার করে নিন। নিজে নিজে সবটা ভেবে নিয়ে আমাকে জ্বালা দিস। সব সময় তোর ন্যাকামোর জন্য আমাকেই কেন সহ্য করতে হয়? বলে ছুরিটা আরেকটু চেপে ধরল। আরিয়ার গলা ঘেঁষে একটু রক্ত প্রকাশিত হলো। পাশ থেকে আয়েশ বলল, আফরান, নো নো, এটা করিস না। দেখ, ও বোঝেনি, ছেড়ে দে ওকে। জাফর বিচলিত হয়ে, আফরান, তুমি এটা করতে পারো না। দেখো, ওর মা বাবার দিকে একবারও তাকাও। তোমার বোন হয় ও, যা করেছে এতদিন মেনে নিয়েছি, কিন্তু আজ বাড়াবাড়ি করছো অতিরিক্ত। রহিমে কান্না জড়িত গলায় বলল, বাবা প্লিজ, আমার মেয়েটাকে ছেড়ে দাও, আজকেই নিয়ে চলে যাব, আর এখানে রাখবো না, তোমার সামনে কখনো আসবে না, আমার মেয়েকে ভিক্ষা দাও বাবা। বলে কাঁদতে লাগলো। নাবিল তেতে গিয়ে, ভালোই ভালোই বলছি ওকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আফরান কারো কথা যেন শুনছে না। তখন এভাবে ধরে রাখবেন গলায়, চালিয়ে দিন না, ফার্স্ট কাম টু ফার্স্ট, কিল মি। আফরানের রাগের কারণে হাতের রক্ত ফুলে শরীরে কত জায়গা থেকে রক্ত পড়ছে, তার সেদিকে খেয়াল নেই, শুধু আরিয়ার দিকে তাকিয়ে আছে রক্ত লাল দৃষ্টিতে। কিল মি, লেট করছেন কেন, দিন মেরে। আফরান হাতের ছুরিটা আরো চেপে ধরে। নাবিল আকাশমেঘ আফরানের মাথায় পিস্তল ধরে বলে, ওকে ছেড়ে দে বলছি, নয়তো এখান থেকে বেঁচে ফেরা মুশকিল হবে তোর জন্য। নাবিলের এমন কাণ্ডে সবাই অবাক। নাবিলের হাতে কান, এটাই তো আশ্চর্যজনক ব্যাপার। সবাই শুধু দেখেই যাচ্ছে, কেমন পরিস্থিতি হচ্ছে কেউ বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে যাচ্ছে। আফরান এবার আরিয়ার গলা থেকে ছুরিটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে বলল, গুড। নিজের স্থান ভুলে গিয়ে হাসছিস, বাহ, সাহস আছে তোর দেখছি। অবশ্য তোর সাহস আছে সেটা আগেই জানতাম, বাট এমন অবস্থায়ও সেটা জানতাম না। আফরান নিজের ঠোঁটের কোণে ডান হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি জানিস তো, এখনো না তুই একদম কাঁচা খেলোয়াড়। আমার সামনে হয়ে পড়ে লাগতে আসতি, তাও মেনে নিতাম, বাট কি বলতো, আমার লেভেল পর্যন্ত এখনো আসতে পারিসনি, তাই পছন্দ হয়নি। মানে কি বলতে চাচ্ছি? কি ভেবেছিস চোখের সামনে সব করে বেড়াবি, কিছুই বুঝতে পারবো না? এই ভাবনাটাই তোর প্রথম ভুল। নাবিল মুখে হাসি টেনে বলল, বেশ ভালোই বুঝেছিস তাহলে। আফরান হাসল। সবার জিজ্ঞাসু দৃষ্টি হচ্ছেটা কি এখানে, কেউ বুঝতে পারছে না। নাবিল আবারও বলল, তা তুই যেহেতু আগের থেকে সব জানিস তো চুপ ছিলিস কেন? আমার সাথে পারবি না এটাই ভেবে? আই নো। বলে নাবিল ডেভিল হাসল। একটু ভুল বলেছিস,
তোর সাথে পারা না পারার প্রশ্নই আসে না। আমি মূলত তোর মতো কাঁচা প্লেয়ারদের সাথে লাগতে চাইনি। আফরান নিজেকে প্রশ্নবদ্ধ করে বলল, আমি এসব কিভাবে জানলাম বলতো? সেদিন যখন ওই আরিয়ার পিছনে লেগে থাকা ছেলেটা মারা গেল, আমার উপর যখন সবার সন্দেহের দৃষ্টি ছিল, কিন্তু আমি তো ওটাকে মারিনি। তাই সেটার খোঁজ নেওয়ার জন্য ওই ড্রাইভারের খোঁজ নিয়ে পরে তানভীরকে পাঠাই, কিন্তু ওই বেটাকেও আগেই মেরে দেওয়া হয়েছিল, কারণ প্রমাণ হিসেবে কিছু রাখতে চাসনি। কিন্তু কি জানিস, ক্রিমিনাল পাক্কা প্লেয়ার না হলে ভুল করে বসে, এটা তুই জানিস। তবুও ভুল করেই ফেললি। সিসিটিভি ফুটেজটা ঠিকই ডিলিট করেছিলিস, কিন্তু ওই বাড়িতে আমি তানভীরকে পাঠানোর আগে হাইডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম বাড়ির ভেতরে, কিন্তু তুই ওই বেটাকে ভেতরে না মেরে অন্য কোথাও মেরেছিস। বিধায় নিশ্চিত ছিলাম না, বাট আমার ডাউট ঠিকই ছিল। কিন্তু আমার মাথায় ওইটাই ছিল না যে কেন তুই এটা করবি, কেন কেন করবি। তারপর আয়ুষ ওই মৃত্যুর খোঁজ রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিল, তখন তুই আর একটা প্ল্যান বানালি, আয়ুষকে মেরে দিবি, আর সেটা করতে চেষ্টাও করেছিলিস। আর আয়ুষের মৃত্যুর কারণটাও আমার দিকেই ফেলতে চেয়েছিলি, কারণ আমি এটা নিয়ে আয়ুষকে থ্রেট দিয়েছিলাম বলে তুই এটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলি। কিন্তু কি বলতো, তোর ভাগ্যটাই খারাপ, বিদায় তোর প্ল্যান আমার আগেই জানা হয়ে গিয়েছিল, কিন্তু লোকটা তুই হবি এটা শিওর ছিলাম না। এতটুকুই জানতাম, এতে ওর বিপদ হবে। আর সেদিন আয়ুষকে মারতে যাদের পাঠিয়েছিলিস, আমার ছেলেপেলেরা তোর ছেলেপেলেকে আগেই পিষিয়ে দিয়েছিল, কিন্তু আয়ুষকে তুই আবারও মারার চেষ্টা করতিস। সেই কারণে আয়ুষকে আমি নিজেই জেলে পাঠিয়েছিলাম, কারণ আমি তো আর সব সময় ওকে নিয়ে পড়ে থাকবো না, তাই না? আমারও কাজ আছে। এটাতেও সফল না হয়ে তারপর আর একটা কাজ করলি। আমি যে ছেলেটাকে থ্রেট দিয়েছিলাম, তুই ওইটাকেও মেরে দিলি, যার ফলস্বরূপ এটার মৃত্যুর কারণটাও আমার দিকেই ছিল। সবাই এটাই ভেবেছিল, তার থেকে বেশি ছিল আরিয়ার। দেন আমি বুঝলাম এখানেই কিছু আছে, অর্থাৎ যে আমার শত্রু সেই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে। মানে দুইটা জিনিস একসাথে হাসিল করতে চেয়েছিস। এক, নিজের বাবার কোম্পানির লস হওয়াটা তোর অপমানজনক মনে হয়েছিল, তাই প্রতিশোধ নিতে চেয়েছিস, তাই আরিয়াকেও মারতে চেয়েছিস। আমার দেওয়া আরিয়ার পিছে বডিগার্ডের জন্য সেটাতেও সফল হতে পারিসনি, কিন্তু হঠাৎ করে আরিয়ার প্রেমে কিভাবে মরিয়া হয়ে গিয়েছিলি সেটা তুই নিজেই জানিস না। আর আমি সবটা বুঝতে পেরে ইচ্ছে করে আরিয়ার সাথে আয়ুষের এঙ্গেজটা হওয়াতে আটকাইনি পর্যন্ত, যেন তোর মনে হয় আরিয়া আমার সাথে নয়, আয়ুষের সাথে কিছু চলছে। 2, যখন দেখলি আয়েশের সাথে আরিয়ার এঙ্গেজড হয়ে গেছে, তখন আর এক চাল চাললি। নিজের বোনের পিছে যে কুত্তাটা লেগেছিল সেটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আনার ব্যবস্থা তুই নিজেই করে দিয়েছিস, এটাকে দিয়ে আর একটা প্ল্যান বানানোর জন্য। সেটা হলো সামিরা আর আয়ুষের বিয়ে দিয়ে দেওয়া। সেখানেও সফল হোস। আয়ুষকে নোংরা কিছু ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ওদের বিয়েটা দিয়ে দিলি, যাতে তোর পথের কাঁটা দূর হয়ে যায়। সেটাই হয়েছিল সেদিন। আর আমি এসব কিভাবে জানলাম বলতো? আরুকে কেউ একজন ড্রেস দেবে বলে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তোর কি এটাই মনে হয়? যখন দেখলাম সামিরার হলুদে তুই আরিয়াকে ড্রেসটা দিয়েছিলিস, তখন সবটা বুঝে নিয়েছিলাম, আর পরের প্ল্যানগুলো বুঝে নিয়েছিলাম। আমি কিছু করিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম আর কত দূর যেতে পারিস। তারপরেও আমি তোকে মারতে চাইনি ইচ্ছে করে, আমি তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, তাই কালকে কিছু প্রমাণ নিয়েছিলাম, বাট তুই সেটাও বুঝে নিয়ে সবগুলো চেঞ্জ করে দিয়েছিলিস। কিন্তু কি জানিস, তোর মাথাটা একটু কাঁচা এখনো। ওইগুলোর মেইন পেপারগুলো আমার কাছেই ছিল, শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি আমি যা ভাবছি সেটাই হয় কিনা। বাহ খুব সুন্দর, বাহ খুব সুন্দর তোর বুদ্ধির আইডিয়া, বাট কি বলতো, আগে যা হয়েছে কিছু তো আর করার নেই, এখন তোর জীবনটা আমার হাতে আটকে মৃত্যুর ভয় নেই। আফরান আবারও বাঁক হেসে বলল, তোর জন্য দুঃখ হচ্ছে বুঝলি,
ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, সংসারের একমাত্র ছেলে। তাছাড়া আয়স তোদের বাড়িতেই এতদিন থাকছে, ভাই হিসেবে চলেছিস সে সূত্রে। কিন্তু এখন তো দেখছি নিজেই মরতে চাচ্ছিস। আগে নিজের অবস্থানটা দেখ, তারপর বড় গলায় কথা বলিস। ভেরি স্যাড ইয়ার। আন্টি আমায় মাফ করবেন, আপনার ছেলেটাকে আপনার হাতে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারলাম না। রাবেয়া বেগম কাপা গলায় বলল, আমার তো ভাবতে লজ্জা হচ্ছে, এমন সন্তান জন্ম দিয়েছি এত নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য। কিন্তু আফরান বাবা, তোমার দোহাই লাগে, একদম মেরে দিও না। আমি তো মা, আমি নিঃসন্তান হতে চাই না। এটাকে শাস্তি দিব আমরা। বলে রাবেয়া বেগম চোখের জল ফেলতে থাকে। আমার কোম্পানি ডাউনফেল হয়েছে তোমার জন্য, সেটা আমি জানি, কিন্তু তোমার উপর আমার রাগ থাকলেও এমন জঘন্য কল্পনা আমি করিনি যে প্রতিশোধ নেব ছেলের বয়সী কারো কাছে। এই ছেলেকে আমরা নিজেরা শাস্তি দেব, তুমি কিছু মনে করো না আফরান। জাফর শুধু দেখছে আজ। হ্যাঁ, আজ আফরানকে অনেকটা দায়িত্ববান ছেলেদের কাতারে দাঁড় করাতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু নিজের গম্ভীরতার বিপরীত জাফর যাবেন না। যাই হোক, মাস্তানি তো ছেড়ে দেয়নি, কালো টাকা কামানো তো হক করে দেয়নি। সবাই মূলত একটু শখ খেয়েছে। এই নাবিল তো খুব ভদ্র, সবাই এটাই ভাবতো এতদিন, কিন্তু এত নিকৃষ্ট হয়ে সামনে আসবে কে জানতো। আয়ুষ নাবিলের কাছে গিয়ে চোখের জল কোণে জল নিয়ে বলল, ছি নাবিল, এত নিচে নামতে পারলি তুই? একটু বুক কাঁপলো না সবার ইমোশন নিয়ে খেলতে? তোকে দেখতেও তো ঘৃণা হচ্ছে আমার। ইমোশন? কিসের ইমোশন? রক্ত ছাড়া কেউ আপন হয় নাকি? তুই কে? যত সব সামনে থেকে সরতো। আয়ুষ আর কিছু বলতে পারলো না, গলা জমে আসছে। যাকে বন্ধুর চেয়ে বেশি ভাই ভেবেছে, নিজের ভাইয়ের চেয়ে বেশি করেছে, যার জন্য আজ তার আসল রূপ দেখছে কত নিষ্ঠুর মানুষ। নাবিল আফরান থেকে বন্দুক তাক করে বলল, আরিয়াকে আমার হাতে তুলে দে, ভালোই ভালোই বলছি, নয়তো কি করব বুঝতে পারছিস। আফরান হাসির হালকা আওয়াজ করে নাবিলের একদম কাছে এসে বলল, ওকে চল, দেখি কিরকম পারিস। আমি মজা করছি না, সত্যি সত্যি চালিয়ে দেব মিস্টার মাফিয়া কিং। বললাম তো শালা। নাবিল টিগারে হাত রেখে যে না চালাবে, অমনি বাড়ির ভেতর পুলিশ জড়ো হয়। আফরান বিরক্ত হয়ে বলল, এই ভেজাল আবার কে ডেকেছে? হ্যাঁ, আমি তো বলিনি। আমি ডেকেছি, এর জেলেই থাকা ভালো। বাবা কি সব বলছো? আমি তোমার ছেলে, নিজের ছেলেকে পুলিশে দিতে তোমার। আমি যেই ছেলেকে চিনতাম সে আমার জন্য আর নেই, মারা গিয়েছে। এমন সন্তান লাগবে না আমার বলে আজমল চৌধুরী বাড়ির গেট ছাড়ে। কয়েক মিনিট পুরো বাড়ির নিস্তব্ধ হয়ে যায়। নাবিলকে পুলিশ নিয়ে চলে যায়। কারো মুখে কোনো কথা নেই, কি বা বলবে। আর যা দেখছি সবটাই ভাবনার উল্টো, কি থেকে কি হয়ে গেল। জাফর কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। একে একে সবাই নিজের মতো করে ড্রয়িং রুম ছাড়ায়, কিন্তু আয়ুষ এখনো দাঁড়িয়ে। আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে নিজের কাছে। যাকে আপন ভেবেছে সে পর, আর যাকে চোখে সহ্য করতে পারতো না সে তার জন্য কত কিছু করেছে। সত্যি কি তাহলে রক্তের সম্পর্ক রক্তই হয়? এর মতো আপন কেউ নয়। আয়ুষ আফরানকে কিছু বলতে যাবে, তার আগে আফরান কপাল কুঁচকে সামিরাকে বলে, এটাকে নিয়ে কোথায় যাচ্ছ? এটাকে এখানেই রেখে যাও। সামিরা ভীতু হয়ে আরিয়াকে রেখে নিজেই ওপরে চলে যায়। আরিয়া ভয় কাঁপছে, নিশ্চয় আজকে তার জীবনের শেষ দিন, মেরেই ফেলবে একদম। কাপা গলায় বলল, আমি থেকে কি করব? আমিও যাই। বলে দু কদম সামনে রাখতেই আফরান আরিয়ার দিকে পা বাড়ায়। আফরানকে আসতে দেখে আরিয়া চিৎকার করে উপরে না উঠে ভোদৌর বাগানের দিকে। আরিয়া এমন কাণ্ড দেখে আফরান ভেবাচিকা খায়। তারপর আমিও যাই বলে দু কদম সামনে রাখতেই আফরান আরিয়ার দিকে পা বাড়ায়। আরিয়া দেখেই চিৎকার করে উপরে না উঠে ভোদৌড় বাগানে। আফরান আরিয়ার আচরণে ভাবাচাকা খায়। হে মেয়ে, এটা অদ্ভুত একদম। ভেবে নিজেও আরিয়ার পিছে ছোটে। তারা বলছি আমি দাঁড়াই আর আপনি আমায় মারুন। আমি কি এতই বোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আয়েশ ভেতর থেকে দেখছে এদের কাহিনী, ঠোঁটের করে এক চিলতে হাসি জমায়। ক্ষণিক পরে সে রুমে চলে যায়। না দাঁড়ালে মার খাবে, পরে বলে দিলাম। তারাও বলছি এমনিতেও আমার সাথে পারবে না। আরিয়া সুইমিং পুলের অপর পান থেকে নিজ হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে বলল, এখন দাঁড়ালেও মার খাবো, না দাঁড়ালেও পরে মার খাবো। আর পরে মানে প্রতিদিনই আপনার হাতে মার খাই। আপাতত আমার এখন মার খাওয়ার
ইচ্ছে নেই। বলে আবার আফরানকে দেখে নিয়ে দৌড়তে লাগলো। আফরান বুঝলো এই মেয়ে নিচ থেকে দাঁড়াবার নয়, তাই এবার নিজের মতো করে দৌড়িয়ে আরিয়াকে পেছন থেকে দু হাতে ধরলো জড়িয়ে। আরিয়া এই মুহূর্তে হাওয়ায় ভাসছে। আফরানের হাত দুটো আরিয়ার বুকের নিচে পেট বরাবর। আ- আ- আ! ছাড়ুন বলছি। এভাবে দৌড়ে পালিয়ে কতক্ষণ লুকাবে নিজেকে? যতক্ষণ পারবো। কানের নিচে দিব একটা। বজ্জাত মেয়ে কোথাকার। সব সময় 2 লাইন বেশি না বুঝলে হয় না? ব্যথা পাচ্ছি তো পেটে, ছাড়ুন না, সত্যি বলছি, কাটা জায়গায় ব্যথা পাচ্ছি। আফরান আরিয়াকে এবার নিচে নামিয়ে নিজের দিকে ফিরায়। আফরান আরিয়ার কোমর জড়িয়ে হেসকার টানে নিজের একদম কাছে এনে বলল, একদম ঠিক হয়েছে। সাহস কিভাবে হয় এমনভাবে শাড়ি পরে অন্য ছেলেকে দেখানোর? স্বামীরা পরিয়ে দিয়েছিল, আমি কি জানি। তা তোমার চোখ কি অন্ধ ছিল তখন যে দেখনি? আপনার কি আমি যেভাবে ইচ্ছে ওইভাবে পরবো, দরকার পড়লে একদম কিছু না পরেই থাকবো। আপনার প্রবলেম কি আপনার তো অন্য কেউ আছে, তাকে গিয়ে নিষেধ করুন। কিছু না পরে থাকলে অবশ্যই আমার কিছু হবে না, কিন্তু তোমার অনেক কিছুই হবে। ছি, আপনি অনেক খারাপ ভাইয়া। তোমার সাথে খারাপ থাকতে আমার কোনো প্রবলেম নেই। আমাকে যেতে দিন, না হলে কিন্তু। আরিয়া কি জন্য একটু ভেবে আফরানের হাতটা কোমর থেকে নিজের কাছে এনে বলল, কিন্তু কি? না হলে কিন্তু। বলে এক ধাক্কে আফরানকে পানিতে ফেলে দিয়ে হাসতে লাগলো। আফরান মুখ থেকে হাত দিয়ে পানি সরিয়ে বলল, এটা কি করলে তুমি? মার খাবার শখ হয়েছে আবার? আগে নিজে ফ্রেশ হয়ে আসুন, পরে না হয় মারবেন। আমি গেলাম। বলে আরিয়া হাসতে হাসতে হাঁটতে লাগলো। খুব হাসি পাচ্ছে তাই না? কেন পাবে না? আপনাকে এভাবে ফেলে আমি যে কত শান্তি পাচ্ছি কিভাবে বোঝাবো। হাই। বলে আবার খিলখিল করে হাসতে লাগলো। আফরান এবার একদম সাইডে এসে আরিয়ার এক হাত ধরে বলল, এবার কি হবে বলো? কি করছেন? ছাড়ুন বলছি। কেন? আমাকে ভিজিয়ে নিজে এভাবে থাকবে আর আমি সেটা দেখব? বলে আরিয়াকে একটানে পানিতে ফেলে দিল। ছি, কি করছেন? আমার জ্বর ওঠাবেন না। এই সন্ধ্যাবেলা পানিতে ফেলেছেন, আমি চাচাকে বলে দিব, দেখবেন। নেকে কান্না জুড়ে দিল আরিয়া। আরে হচ্ছেটা কি? তুমি তো আমায় ফেললে, আমি কি তোমার মতো এমন কান্না জুড়েছি? পিঠে, কোমরে, পায়ে ঠান্ডা পানি লাগছে, কাটা জায়গাগুলো জ্বলছে। আপনি অনেক পচা ভাইয়া। বলে অভিমানী ভঙ্গিতে অন্যদিকে ফিরল। আফরান আরিয়ার পিঠের উপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে কাটা জায়গায় হাত রাখলো। আরিয়া ব্যথায় কেঁপে উঠল, নাকি কারো চয়েস সেটা বুঝে গেল না। খুব চলছে। অনেক। ঠিক আছে, ঔষধ লাগিয়ে দেব। লাগবে না। আফরান মৃদু হেসে আরিয়াকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলো। আরিয়া ফিরল না, তাই নিজেই আরিয়ার সামনে গিয়ে বলল, রাগ করেছ? অভিমান করেছ? আরিয়া কথা বলল না। আফরান আবারও হেসে আরিয়ার বাহু ধরে নিজের বুকে আরিয়ার মাথা রেখে এক হাত মাথায় অন্য হাত জড়িয়ে ধরল। আরিয়া কোনো শব্দ করলো না, হয়তো এখানেই তার সব ব্যথার প্রশান্তি। আর ব্যথা দেব না, শুধু আমার কথা শুনে দেখবে, সব ঠিক থাকবে। আরিয়া কোনো কথা বলল না। কোনো কিছু হলে প্রথমে আমাকে জানাবে, তারপর আমার উত্তর শুনে যদি কোনো ডাউট থাকে আমাকে সেটাও বলবে। শুধু শুধু ভুল বুঝে লাভ আছে, তাহলে উল্টাপাল্টা চিন্তা বাদ দাও। আরিয়া কিছু বলছে না। আফরান আরিয়াকে ছেড়ে আফরান একটু ঝুঁকে আরিয়াকে বলল, কি বলেছি বুঝেছ? আমার ঠান্ডা লাগছে, আমি উঠবো। ঠিক আছে যাও। আরিয়ার সাথে আফরানও পানি থেকে উঠল। আফরানের গায়ে সাদা শার্ট থাকায় ভিজে শরীরের গঠন আকৃতির সবটা বোঝা যাচ্ছে। আরিয়াও পাতলা শাড়ি পরনে থাকায় সবটা শরীরের সাথে লেপ্টে আছে। নাভি থেকে পেট, পিঠ, কোমর কিছু অংশ সব কিছু দৃশ্যমান। আফরান খেয়াল করে কপাল কুঁচকায়। আরিয়া 2 কদম সামনে যেতে আফরান আরিয়াকে 2 হাত উল্টো করে তুলে নিয়ে বলে, আর কখনো যেন এমন শাড়ি পরতে না দেখি। কেন? আমার তো পাতলা সিল্কি শাড়ি পছন্দ। পড়ার ইচ্ছে হলে আমার রুমে আমার সামনে বসে পড়ে থাকবে সারাদিন, কিন্তু এমন শাড়ি পরে বাইরে আসতে যেন না দেখি। কেন? আপনার সামনে কেন পরবো শুধু?
তোমাকে এমনভাবে দেখার অধিকারটা শুধু আমার আছে, আর কারণ নেই আরও। কেমনভাবে? এখন একটা কানের নিচে থাপ্পড় পড়লে বুঝে যাবে কেমনভাবে। আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরিনের বুকে মুখ গুজে। তোমাকে এভাবে আমি ভিতরে নিয়ে যেতে পারবো না। আমার তোমাকে এখন থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছে। আমার দোষ নাকি? আপনি তো আমায় পানিতে ফেললেন। আমি কি জানতাম নাকি এমন হবে? ভালো, এখন আপনি নিয়ে যাবেন ভেতরে। আফরান বিরক্তি মুখ নিয়ে হাঁটা ধরে। গেটের সামনে গিয়ে একবার দেখে নেয় কেউ আসে কিনা ড্রয়িং রুমে। কেউ না থাকায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আরিয়াকে নিয়ে নিজের রুমে দিয়ে বলে, চেঞ্জ করে নাও। আরিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দেয়। আফরান নিজের রুমে চলে যায়। আয়াস সোফায় চোখ বন্ধ করে হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। একটা কথা জিজ্ঞেস করব? আয়াস কোনো কথা বলল না। ভাইয়া কি এমন ছবি দেখি ব্ল্যাকমেল করছিল আপনাকে? আয়াস এতেও কোনো উত্তর দিল না। একটু কথা তো বলতে পারেন। আমি এই বাড়িতে তো এতদিন আছি, কখনো একটু ভালোভাবে কথা বললে কি হয়? আমি তো শুধু একটু কারণটা জানতে চাইলাম, বলুন না। জেনে কি করবে? এমনিই জানতে চাইলাম কি এমন ছবি ছিল যে বিয়ে করতে বাধ্য হলেন? চুপ থাকো, ভালো লাগছে না। আমি তো আগেই জানতাম আরফান ভাইয়া যাই করুক, নিজের ফ্যামিলি তার কাছে সবার আগে। বললাম তো চুপ থাকো। ওকে। একটু চুপ থেকে সামিরা আবার বলল, আরেকটা কথা বলতাম, আমি কলেজ যাব কাল থেকে। বলার কি আছে? শুনেছি সব কিছুতে স্বামীর পারমিশন লাগে। একদম বাজে কথা বলবে না। কখনো ওয়াইফের চোখে দেখিনি, আর কখনো হবেও না। শোনো, রাখো তুমি তোমার স্বাধীন, নিজের মতো চলতে পারো। আগে যেমন চলতে এমন চলতে পারো, আমাকে কখনো জিজ্ঞাসা করবে না কিছু। সামিরা আয়েশের কথাগুলোতে বোধহয় কষ্ট পেল, কিন্তু সহ্য করে নিল। খাবার টেবিলে সবাই বসে চুপচাপ খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। রহিমা বেগম নীরবতা কাটিয়ে বললেন, ভাই সাহেব, অনুমতি পেলে একটা কথা বলতাম। কি বলবে? যাওয়ার সময় আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে চাই। জাফর এর উত্তরে কি দেবেন তার জানা নেই। যে কোনো মা বাবা এমন পরিস্থিতিতে তার মেয়েকে অবশ্যই রেখে যেতে চাইবে না। ভাইজান, আমিও এবার বলছি আমার মেয়েকে নিতে। আমি কি বলবো, আমার তো নিজের মেয়ে না, চাইলে আটকাতে পারবো। তবে আমি চাই তোমায় আরিয়াকে জিজ্ঞাসা করে নাও আগে। আরিয়া যাবে না? আরিয়া কি বলবে বুঝতে পারছে না। কিভাবে বলবে? সে যেতে চায় না, তার মিস্টার মাফের কাছে থাকতে চায়। মা, আমি এক্সামটা আগে শেষ করি। আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এক্সামটা দিয়ে নাও, তবে তুমি ওই আফরানের আশেপাশে কখনো যাবে না। সেই থেকে আর কত অত্যাচারিত হবে তার কাছে। আজ তো নিজের চোখেই দেখলাম কেমন পাষাণ মন তার, কীভাবে তোমার ওপর ছুরি চালালো। জাফর সাহেবের বোধহয় খলিল সাহেবের কথায় খারাপ লাগলো, কিন্তু আকবরে কিছু বলো না। কি বা বলবে? যেটা দেখেছে সেটাই তো সত্য। বাবা, তোমরা ভুল বুঝছো, আসলে ভাইয়া এমন নয়। সেটা আমরা নিজেই দেখলাম, এত বছর শুনে এসেছি, আজ তো দেখলাম। কি বলবে আর? আরিয়া ব্যর্থ প্রকাশ করলো মায়ের কথাই। বোঝাবার মতো কিছু নেই তার হাতে। এমনও তো হতে পারে কাকিমা, আমরা মূলত যেমনটা দেখি তেমনটা না। কি বোঝাতে চাইছো আয়াস তুমি? আসলে কাকিমা তেমন কিছু না। ঠিক আছে, কিন্তু তুমি কি বোঝাতে চাইলে সেটা বলো। ভাইয়া বলো না, কখনো মানুষ যা দেখে সেটা সত্যি নয়, পেছনেও অনেক কিছু হয়। আরিয়ার কথায় আয়ুষ হাসি লুকোবার চেষ্টা করে বলল, আসলে কাকিমা তেমন কিছু না। ধরো এমনও তো হতে পারে আফরান আয়রাকে এত মারধর করে, এর পেছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া কেন মারবে কেউ কাউকে? আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করে, তাই না? আয়ুষের কথায় আরিয়া ভেবাচেকা খায়। কি বলতে বলল আর কি বলল এই ভাইয়া? এভাবে কেউ ফাঁসাতে পারে কাউকে? আজই তো ভাইয়ার পক্ষপাতিত্ব করছো যে। যেটা ঠিক সেটাই বললাম। তোমার ভাই কেমন সেটা আমাদের সবাই জানা আছে। জানা থাকলেই ভালো, বলেই মুখে খাবার তুলল। সামিরা খেতে খেতে বলল, তা আরিয়া, তোর গলা নিচে কাটা জায়গায় ওয়ান টাইম দেওয়া, তার মানে
যেখানে যেখানে কাটা জায়গা আছে, মানে কোমরে, পিঠে, পায়ে, সব জায়গায় ওয়ান টাইম বাঁধা, তাই না? আরিয়া না ভেবে উত্তর দেয়। হুম। তাই এই সেবাটুকু কে করে আরিয়া দিয়েছে? সামিরার কথা শুনে কাঁদতে লাগলো। আয়ুষ আরিয়াকে এক গ্লাস পানি দিয়ে বলল। এসব মুহূর্তে সবারই কাশি পায়। আরিয়া ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। হ্যাঁ রে মা, আমি তো ভুলেই গিয়েছিলাম এসবের মধ্যে। কে এমন করে মনে রেখে তোকে এগুলো করে দিল? মা, আসলে কেউ করেনি তো, ওই আর কি। গুছিয়ে বল। কেউ তো অবশ্যই করে দিয়েছে, নিজে থেকে তো কখনো এমন করবি বলে মনে হয় না। আসলে হয়েছে কি, কথা রেস্ট টেনে কেউ বলে উঠল। কারোর কথার উত্তর দিতে তোকে বাধ্য করেছি আমি। আরিয়া হাতের খাবারটা প্লেটে রেখে চোখ খিচে হতাশ হয়ে যায়। আস্তে করে নিজেই বলল, যখন তখন যেখানে সেখানে আমার কথা রেশ না টানলে ওনার হয় না। সবাই পেছনে তাকে আফরানকে দেখে নিল। জাফর বলল, তোমার কি কাজ নেই ওর পিছনে লাগা ছাড়া? আমি কার পিছে লাগবো কার পিছে লাগবো না আমার ব্যাপার। কারো সহ্য না হলে সে শুনবে না বা দেখবে না, সেটা তার ইচ্ছা। তোমার সাহস দেখে অবাক হই, এতগুলো মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় জানা নেই তোমার? কারোর জন্য নিজের ক্যারেক্টার পাল্টানোর অভ্যেস আমার নেই। বলে আরিয়ার পাশে খালি চেয়ারটা টেনে বসলো। আজ কি একসাথে খাবে? তা বসেছি কি কারা কারা খাচ্ছে সেটা দেখার জন্য। আরফানের কথায় জাফর থতমত খেয়ে যায়। আয়ুষ মুচকে হাসে। আজ আরফানের উপর তার বিন্দুমাত্র রাগ বা অভিযোগ নেই। মনে হচ্ছে আরফানই ঠিক সব কিছুতে। লতা কাপা কণ্ঠে বলল, স্যার কি খাবেন? আমার জন্য কি এখন আলাদা খাবার বানানোর সময় আছে? লতা না মানে আপনি কি খান কিছুই তো জানি না। লতার মুখে শুদ্ধ অশুদ্ধ শুনে সামিরা মিটিমিটে হাসছে। সবাই যা খাচ্ছে তাই দাও, কিন্তু নতুন প্লেটে দেবে। আচ্ছা স্যার, এখনই আনতেছি বলে লতা চলে গেল। সবাই খাচ্ছে। আফরান আসার পর কেউ কোনো কথা বলেনি। আরিয়া দ্রুত খানা শেষ করে উঠে যেতে নিলেই আফরান বলে ওঠে, খাওয়া শেষ? হ্যাঁ, এই তো কমপ্লিট। বলে চেয়ার সরিয়ে যেতে নিলেই আফরান আরিয়াকে বাম হাতে হেসকা টানে নিজের উরুর উপর বসে দেয়। আরিয়া কাঁপছে। লোকটা কি পাগল নাকি? মা, বাবা, চাচা যান, আয়াস ভাইয়া সবাই আছে এখানে, দেখছে না নাকি? মুখে আজও আরিয়ার তো বিরক্তির আভা। আকাশমেঘ এমন হয় সবাই হা হয়ে তাকিয়ে থাকে। সামিরা আয়ুষ এদের কাহিনী থেকে মিটিমিটে হাসতে থাকে। আফরান কারো থেকে না তাকিয়ে আরিয়াকে উরুতে বসে বাম হাতে জড়িয়ে ধরে রাখে। আরিয়া এই মুহূর্তে কিছু বলতেও পারছে না, বসে থাকতেও পারছে না, কি করবে সেটা বুঝতে পারছে না। জাফর কেসে উঠে আয়ুষ পানি দেয়। পানি খেয়ে নিজের খাবারের দিকে তাকিয়ে আফরানকে ধমকে বলে, আপনার হচ্ছেটা কি এখানে? বড়দেরকে চোখে পড়ছে না? তুমি কি বলতে চাচ্ছ যে পার্সোনালভাবে এসব হতে? আফরানের কথায় রহিমা বেগম, খলিল সাহেব কাঁদতে থাকে। বিরক্তি আভা তাদের চেহারায়। জাফর কপাল কুঁচকে এবার আফরানের দিকে তাকিয়ে বলে, লজ্জার ছিটাফোটাও আছে কিনা তোমার সন্দেহ আছে? আর একে ছাড় বলছি, এটা কেমন অভদ্রতা মেয়ে। আফরান কোনো কথা বলো না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। ভাই সাহেব, এসব কি হচ্ছে এখানে? আমার মেয়ের কি মান সম্মানটুকুও আমরা পাবো না? সম্মান নিয়ে কেমন মজা এসব? জাফর কি বলবেন বুঝতে পারছে না। এখানে সম্মান অসম্মানের প্রশ্ন আসছে কোথা থেকে? আমি কি আপনার মেয়েকে রেপ করে ছেড়ে দিয়েছি? আরফানের এমন দ্বিধা ছাড়া কথায় এবার আয়ুষ সামিরা দুজনে কেসে ওঠে। জাফর সাহেব এবার খাবার অফ করে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরিয়াকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমি পরীক্ষার ব্যবস্থা করে দিব। বলে জায়গা ছাড়ার জন্য পা বাড়লেন আফরান। এমনি এমনি টেবিলে বসিনি, কিছু কথা সবার জানা দরকার। কেউ না চাইলে না শুনতেই পারে। কি বলবে? হ্যাঁ, খাবার শেষ করে নেই, শোনার হলে ওয়েট করো। হচ্ছেটা কি? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? জাফর সাহেব এবার খাবার অফ করে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আরিয়াকে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যেও, আমি পরীক্ষার ব্যবস্থা করে দেব। বলে জায়গা ছাড়ার জন্য পা বাড়ালে আফরান বলল, এমনি এমনি টেবিলে বসেনি, কিছু কথা সবার জানা দরকার, কেউ না চাইলে না শুনতে পারে।
আফরান কিছু বলো না, চুপচাপ খাওয়া শেষ করে হাত দিয়ে রুমাল চাইল হাত মোছার। একজন সার্ভেন্ট সামনে এগিয়ে এসে রুমাল দিল। আফরান আরিয়ার হাতে রুমালটা দিয়ে বলল, মুছে দে। আরিয়া কপাল কুঁচকায়। কি বললাম শুনিস না? আরিয়া এখানে কিছু বলতেও পারছে না, ইচ্ছে তো করছে কামড়িয়ে কামড়িয়ে এই লজ্জাহীন ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু কি আর করার, বাধ্য হয়ে মুছে দিল। কি বলবে? হ্যাঁ, এত নাটক করার কি আছে? ওয়েট। সবার নীরবতার মাঝে হঠাৎ কলিং বেল বাজল। একজন সার্ভেন্টকে দরজা খুলে দিল, কিন্তু লোকটাকে কিছু না জিজ্ঞেস করে আসতে দিল ভেতরে। তারা চিনে তাকে, কয়েকবার দেখেছে আফরানের সাথে। সব ঠিকঠাক আছে। জি স্যার, বলে কিছু পেপার এগিয়ে দিল। আফরান কাগজগুলো একবার দেখে নিয়ে বলল, সাইন করলেই সব কমপ্লিট নাকি আরও কাজ আছে? আইন অনুযায়ী এগুলো প্রমাণ থাকবে আর হয়ে যাবে, কিন্তু শরীয়তভাবে কিছু কাজ আছে, কিন্তু এগুলোতেই হয়ে যাবে। আফরান কপাল কুঁচকায়, হয়তো কিছু একটা বোঝেনি। তানভীর আফরানকে দেখে বুঝে নিয়ে বলল, আসলে স্যার, ইসলামী শরীয়ত অনুযায়ী কিছু কাজ থাকে যা সাধারণত কোর্টে থাকে না, কিন্তু এখন বর্তমানে কোর্টে হবে সবটা, এটাই নিয়ম। তবে কেউ চাইলে দুভাবেই হতে পারে। আফরান মনে হয় এখন বুঝলো সবটা। আফরান আরিয়াকে কাগজগুলো দিয়ে নিচে একটা লাইন ধরিয়ে দিয়ে বলল, এখানে সাইন করো। হচ্ছেটা কি এখানে আফরান? বলবে আমাদের? এগুলো কিসের কাগজপত্র? বলছি, আগে তুমি সাইন করো। আরও আরিয়া কিছু বলতে চায়, কিন্তু আফরানের দিকে তাকে আর প্রশ্ন করতে পারে না। মনে হচ্ছে এই মানুষটাকে অবিশ্বাসের মতো কিছু নেই, চেয়ারে শান্ত ভাব। আরিয়া এগুলো না পড়ে সাইন করে দেয় যেখানটা আফরান দেখিয়েছে। আরিয়ার সাইন করার পর আফরান সাইন করে। তানভীরকে জিজ্ঞেস করে আর কিছু। তানভীর নিজের পেপারগুলোতে অভিভাবক দিয়ে সাইন নিলে ভালো হয়, আবার না নিলেও চলে, ওইখান থেকে ব্যবস্থা করে দেবে। আফরান নিচের কাগজগুলো একবার দেখে নিয়ে আরিয়ার বাবার সামনে দিয়ে বলল, চাচু এখানে সাইন করো। তখন থেকে তোমার নাটক দেখে যাচ্ছি, কিছু বলছি না, মানে এই না যে তোমার কথা শুনতে হবে। ভালোর জন্যই বললাম, এখন আপনার ইচ্ছা, সাইন দিলে দিবেন, না হলে দিবেন না। আমার জিনিস আমি অলরেডি পেয়ে গেছি। কিসের কথা বলছো? কিছু না, সাইন ভাইজান, করলে করে, কাল না হলে সকালে আমি মেয়েকে গেলাম। নিয়ে চলে যাব। চাচু, আমি দেখছি পেপারটা, মাথা তেমন আছে কিছু নাকি না, গেছে? সাইনটা করে দাও, ভালো হবে। খলিল সাহেব একটু কপাল কুঁচকে বলল, আগে বলো কিসের কাগজ এটা। বললাম তো তেমন কিছু না, বিশ্বাস রাখো আর সাইন করো। আয়ুষ একটা বুঝদার ছেলে, এটা এতদিনে সবাই জানে। খলিল সাহেবও আর কোথার না বাড়ি সাইন করে দিলেন। আয়ুষ এবার নিজের বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তোমার সাইনও লাগবে, করে দাও। জাফর সাহেব একবার কাগজটা হাতে নিলেন পড়ার জন্য, কিন্তু কাগজটা পুরোটাই সাদা, শুধু নিচে দুটো অভিভাবকের স্বাক্ষর লেখা। কিসের কাগজ বলতে পারো না? সাইন না দিলে কিভাবে বলবো বাবা? বললাম তো, সাইন দেওয়ার পর বলবো। জাফর সাহেব নাকশ হয়ে অনেকটা রাগ নিয়ে গদগদ করে নিজের নামটা লিখে দিলেন। আফরান তানভীরকে ইশারা করলো, তানভীর সবগুলো পেপার একসাথে করে নিয়ে বেরিয়ে গেল। এসব কি হচ্ছে বলবে আমাদের? আর আমার মেয়েকে নিয়ে কি সাইন করালে? সম্পত্তি লিখে নিলে নাকি? তোমাদের তো কম কিছু নেই, সাইনগুলো দিয়ে কি দলিল বানাবে? তত্ত্ব সব ন্যাকামো করে যাচ্ছে তখন থেকে। আফরান স্মিত হেসে বলল, এক প্রকার সম্পত্তি বলতে পারেন, যেটা একান্তই আমার, বলে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আর কত নাটক করবে তুমি? আমি গেলাম, খুব ঘুম পেয়েছে আমার। যদি নাই বা বলো, তবে এতক্ষণ নাটক কেন করলে? নাটক করার জন্য নাটক বানালাম। বলে আরিয়াকে বলল, ওঠো এবার, উঠো এবার যাও। আরিয়া বলার সাথে সাথে উঠে দাঁড়িয়ে ভো দৌড় উপরে। আফরান আরিয়ার যাওয়ার দিকে তাকে স্মিত হাসল। ভাইজান, কাল সকালে মেয়েকে নিয়ে চলে যাব। এত অধৈর্য কেন হচ্ছেন শ্বশুর সাহেব? আপনার মেয়েকে নিয়ে যাওয়ার আগে তার হাজব্যান্ডের অনুমতি নিতে হবে, এটাও জানেন না যে বিয়ের পর মেয়েরা স্বামীর অধীন হয়ে যায়? হোয়াট? মাথা আছে নাকি গেছে? সবটা তোমার। ভাইজান, আপনার এই ছেলে কি কখনো মানুষ হবে না? খলিল, আমাকে তুমি এটা বলছো? তুমি কি সব জানো না? খলিল সাহেব আর কিছু বলল না। এইসবের মানে কি আফরান? আফরান কিছু বলার আগে আয়ুষ টেবিল ছাড়ে। এখন যদি জানতে পারে তাহলে আয়ুষের ওপর দিয়ে সবটা যাবে ভেবে আয়ুষ হাত ধুয়ে উঠে সোজা রুমের দিকে যায়। আয়ুষকে যেতে দেখে সামিরা উঠে যায়। এখন কি হবে সেটা অনুমান অবশ্য প্রকাশ করতে পারছে সে।
হুম বাবা, যা বলার পরে বলো। ঘুম পাচ্ছে, বাই। আর হ্যাঁ, এতক্ষণ যে নাটকটা করলাম তার জন্য সরি। আমার ছোট্ট বউটা খুব অধৈর্য, রোমান্টিক, তাই ভাবলাম বিয়েটা করেই ফেলি। আমার তো কিছু করার নেই। তোমাদেরকে যদি বলতাম বিয়ে করব, আরুকে নিশ্চয় বিশাল নাটক জুড়ে দিতে, তাই ঠান্ডা মাথায় কাজটা সেরে ফেললাম। ঝামেলা ভালো লাগে না। এতক্ষণ যে সাইনগুলো দিলে ওসব আমার আর আরিয়ার বিয়ের উকিল হিসেবে। আর ফারিয়া যেই সাইনটা দিল ওটা রেজিস্ট্রি পেপার ছিল। তোমাদেরটা সাদা কাগজ থাকলেও বউয়েরটাই সব লেখা ছিল। কিন্তু বউকে দেখলে তো কতটা বিশ্বাস নিয়ে কিছু না পড়েই সাইন করে দিল। আমার লক্ষ্মী বউটা। ফাজলামোর একটা লিমিট থাকা দরকার আফরান। এসবের মানে কি? এটা কি কোনো খেলনার বস্তু যে বললাম মারা হয়ে গেল? কোনটা কি জানার দরকার নেই, যেটা বলার বলে দিয়েছি। বলে আফরান সোজা উপরে চলে গেল। কারো কিছু বোধগম্য হলো না। ভাইজান, এসব কি হচ্ছে বলবে? তুমি যেখানেই আমিও সেখানে। মেয়ে তোমার একার না খলিল, আমারও মেয়ে হয় আরিয়া। ভাই সাহেব, আফরান এসব কি বলে গেল? এসব কি সত্যি? যদি সত্যি হয় তবে আমার মেয়ের ভবিষ্যৎটা যে আমার চোখে ভেসে উঠছে। রহিমা বেগমের চোখ ভিজে আসছে। দেখো রহিমা, এখন এসব ভেবে লাভ নেই। আমরা নিজেও হতাশার মধ্যে আছি। আসলে কি হয়েছে ব্যাপারটা নিয়ে কাল আপনার সাথে কথা বলে দেখব, সব ঠিক হয়ে যাবে। আয়েশ উপরে রুমে গিয়ে নিজেই হাসছে। সামিরা পিছে পিছে এসে আয়েশের হাসি দেখে নিজেও হাসছে ব্যাপারটা নিয়ে। আয়েশ হাসির মাঝে সামিরাকে বলল, দেখলে হয়ে আপনার কাজগুলো। আমিও তো ভাবছি ভাইয়া এত সিরিয়াস বিষয়গুলোতেও শান্ত কিভাবে থাকে। ও ছোট থেকেই এমন, কিন্তু আজ বাবা চাচুকে কিভাবে বোকা বানালাম ভেবেই হাসি পাচ্ছে। কিন্তু আমাকে দেখলে যদি আবার রেগে যায়, চল বাসায়। হলো আপনার মতো ওই ভয়ে হেসে পড়েছে। সামিরা আয়েশের কথায় হু করে হেসে উঠল। আয়েশ সোফা থেকে উঠে কখন সামিরার পাশে বসেছে সেটা বোধহয় ওর খেয়াল নেই, নিজের মতো বলে যাচ্ছে। অনেকদিন পর এভাবে হেসে কথা বলতে দেখছে আয়েশকে সামিরা। ওই বাড়িতে থাকতে কত মজা হতো, কত কি বলে গল্প করে হাসতো। আর আজ অমন হাসতে দেখেছে, তাও এত কাছ থেকে। সামিরা এক দৃষ্টে তাকিয়ে রইল আয়েশের দিকে। এভাবে কি দেখিস? আয়েশের হঠাৎ এমন প্রশ্নে সামিরা ভয় কেঁপে ওঠে। কি হলো, এমন ভয় পেলি কেন? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়। ওকে। বলে উঠে যেতে নিলে আয়েশ বলে ওঠে, শোন। বলুন। দেখ, আমরা ওই বাড়িতে অনেক কথা বলেছি, গল্প করেছি, মজা করেছি। তোকে কখনো আমি অন্য নজরে দেখিনি। পরিস্থিতির কারণে এমন এমন হয়ে গেল, তাই বলে কথা বলা অফ করে দেব তেমন কিন্তু না। এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই সব বিরক্ত লাগতো। এখন আমি ওকে। সামিরা কিছু বলো না।